আই এম এক্সট্রিমলি সরি। বারবার কল আসার জন্য ইন্টারাপশন হচ্ছিল, এই জন্য লাইভটা কেটে দিয়ে আমরা নতুন করে লাইভে চলে আসছি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও, দেন আমি মূল টপিকে চলে যাব। সাউন্ড কি ঠিক আছে? ওকে, আই এম এক্সট্রিমলি সরি। তো আমি সংখ্যা যে তত্ত্বটা দিয়েছি আমি আরেকবার বলি ছোট করে, তোমরা শোনো, শুনলেই তোমাদের স্মরণ থাকবে। 0, 1, 5, 6, 7। 0 হচ্ছে অতে হচ্ছে অজৈব লবণ। অজৈব লবণ থাকার কারণেই রক্ত লবণাক্ত। কখন যদি প্রশ্ন করা হয় অজৈব লবণ কি, তোমরা তো জানো কার্বন থাকলেই হয় জৈব, কার্বন নাই তার মানে এটা হচ্ছে অজৈব। ক্লিয়ার? যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। দেখো এখানে কোথাও কিন্তু কোনো কার্বন নাই, তাহলে এগুলো হচ্ছে অজৈব। তাহলে প্রশ্ন দিতেই পারে কোনটি অজৈব লবণ, কয়েকটা জৈব লবণ দিবে, পাশাপাশি এগুলোর যে কোনো একটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে গেল। দুই, একতে হচ্ছে 1.065, এটা হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব। শেষ। দেখেই বুঝতে পারো যে রক্ত পানি অপেক্ষা ভারী। এরপর 5, 6, 5 থেকে 6 লিটার। পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। শেষ। 7, পিএইচ যে স্কেল আছে মাঝখানে 7, তাহলে 7.35 থেকে 7.45 হচ্ছে রক্তের পিএইচ। ক্লিয়ার? এরপর হচ্ছে 8। 8 কি? একজন পূর্ণবয়স্ক মানুষের যে টোটাল ওজন আছে তার 8% হচ্ছে রক্ত। ক্লিয়ার? শেষ। আমি এই অংশটা পড়ানোর পরই এখানে কোশ্চেন করব, তোমরা কমেন্টের মধ্যে কোশ্চেনের আনসার করবা, তাহলে লেগে থাকো। সংখ্যাতত্ত্ব আমরা শেষ করেছি। 2, সংজ্ঞা। রক্তের সংজ্ঞা থেকেও প্রশ্ন আসতে পারে। ধরা যাক এটা হচ্ছে রক্তনালী, এখানে কিছু কোষ আছে, এগুলো হচ্ছে রক্তকণিকা। ঠিক আছে, এই রক্তকণিকাগুলোর কাজ কি? এই কোষের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া। 1, ঠিক আছে। 2, কোষগুলো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে সে আবার নিয়ে চলে আসে, তাহলে অক্সিজেন নিয়ে যাচ্ছে। শুধু অক্সিজেন নিয়ে গেলে হবে? গ্লুকোজ নিয়ে যেতে হবে না, অ্যামাইনো অ্যাসিড নিয়ে যেতে হবে না, লিপিড নিয়ে যেতে হবে না। তাহলে অক্সিজেন পাশাপাশি হচ্ছে পুষ্টি। পুষ্টি কী জিনিস? আমরা খাচ্ছি খাবার, গ্লুকোজ খাচ্ছি কিংবা শর্করা খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, লিপিড খাচ্ছি, এগুলো ভাঙার পর যে সরল উপাদানগুলো হচ্ছে, এই উপাদানগুলোই হচ্ছে পুষ্টি, কোষগুলোর দরকার। তাহলে রক্ত অক্সিজেন নিয়ে যায়, পুষ্টি নিয়ে যায়। ক্লিয়ার? 2, ভিটামিন নিয়ে যেতে হবে না, ভিটামিনের দরকার না প্রত্যেকটা কোষের, তাহলে ভিটামিনও নিয়ে যাবে। 3, হরমোন নিয়ে যেতে হবে না। তোমরা তো জানো যে হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়, যারা এখন বুঝতে পারছো না পরবর্তীতে বুঝতে পারবা। তাহলে হরমোনও নিয়ে যেতে হবে। একটু বেসিক দেখো, কোনো এক কারণে এই কোষটার মনে হয়েছে যে আমি একা হয়ে গেছি, আমাকে আরও সংখ্যা বাড়াতে হবে, তাহলে এখান থেকে কি হবে? একটা গ্রোথ হরমোন চলে আসবে, একটা বৃদ্ধি হরমোন চলে আসবে। তাহলে রক্ত হরমোনও পরিবহন করে। ওকে, এখানে একটা জীবাণু চলে আসছে, জীবাণুটাকে মারতে হবে না? তাহলে জীবাণুটাকে যদি তুমি মারতে চাও, রক্তের মাধ্যমে কিছু কোষ নিয়ে আসতে হবে, যে কোষগুলো কি করে? জীবাণুকে মেরে ফেলে। তাহলে এই কোষগুলোর নাম কি? প্রতিরক্ষা কোষ বা ইমুন কোষ। ইমুন মানে হচ্ছে প্রতিরক্ষা। ঠিক আছে না? তাহলে অক্সিজেন নিয়ে যাচ্ছে, পুষ্টি নিয়ে যাচ্ছে,
ভিটামিন হরমোন নিয়ে যাচ্ছে আর ইমিউন কোষ নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার শরীরে কখনো এইটা ধরা যাক হচ্ছে হাতের কোষ, এখানে আছে পায়ের কোষ। পায়ের কোষে কোনো এক সময় পক্স হয়েছিল, পক্স, বসন্ত। তা আমরা তো জানি একবার বসন্ত হলে দ্বিতীয়বার আর কখনো বসন্ত হয় না, ঠিক কি না? তাহলে এই জায়গায় বসন্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, প্রতিরক্ষা তৈরি হয়েছিল। তাহলে পায়ের কোষে যদি বসন্ত হয় কখনো, তাহলে কি হাতের কোষে পরবর্তীতে বসন্ত হবে না? প্রতিরক্ষার একটা স্পেশালিটি হচ্ছে শরীরের যে কোনো জায়গায় সে তৈরি হোক না কেন, শরীরের অন্য জায়গায় আক্রমণ করলে সে ছুটে আসে। তাহলে রক্ত কি নিয়ে যায়? পায়ের যে প্রতিরক্ষা বা অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল এটা এই কোষেও নিয়ে যাবে। তাহলে সে আরও একটা জিনিস নিয়ে যায়, অ্যান্টিবডি। তাহলে রক্তের সংজ্ঞা কি? রক্ত হচ্ছে একটা তরল নাকি কঠিন? তরল। কোন তরল? যোজক কলা টাইপের তরল। আচ্ছা, তোমাদের অনেকেই জানো যে যোজক কলা কী জিনিস, তারপর আমি বলি। যোজক মানে কি? যুক্ত করা। যে রক্তকণিকাটা হৃৎপিণ্ড থেকে মাথায় আসছে, ওই রক্তকণিকাটা মাথা থেকে দেখো আবার ঘুরে ফিরে ফুসফুসে যায়, পায়ে যায়। তাহলে সারা শরীরের সাথে একটা সংযোজন বা সংযুক্তি সে রক্ষা করতেছে না? তাহলে এই জন্য রক্তকে বলা হয় যোজক কলা। সারা শরীরটাকে সে যুক্ত করেছে। তাহলে সংজ্ঞা হচ্ছে রক্ত এক ধরনের যোজক কলা, জীবন রক্ষাকারী যোজক কলা বা এক ধরনের তরল, যে অক্সিজেন, পুষ্টি, ভিটামিন, হরমোন, ইমিউন কোষ এবং অ্যান্টিবডি নিয়ে যায় এবং বজ্র পদার্থ কিংবা কার্বন ডাইঅক্সাইড, বজ্র পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইডকে আবার বের করে নিয়ে আসে। তাকে বলা হয় রক্ত। সবাই জানো, বই খুললে বুঝতে পারবা, এটা আসলে পড়ানোর কিচ্ছু ছিল না, বাট আমি কিন্তু প্রশ্নে দিতে পারি এটা। রক্ত কি কি পরিবহন করে? তাহলে এগুলো পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বজ্র পদার্থ পরিবহন করে। ঠিক আছে, শেষ। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। সংজ্ঞা শেষ হয়ে গেছে। এখানে আমি ছোট্ট করে একটু একটা কথা বলতে চাই। এই কথাটা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমরা 3 ফ্রেন্ড ছিলাম। 3 ফ্রেন্ড যখন আমরা রংপুরে কোচিং করতে যাই, ফার্স্ট টাইমে আমাদের কাউরে হয়নি। সেকেন্ড টাইম যাই মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে। আবরার ভাই বলে একজন ভাই ছিলেন, উনি আমাদের পড়ানো শুরু করলেন। আবরার ভাই প্রথম দিন এসে আমাদের প্রশ্ন করলেন, এই যে যোজক কলা কি, অ্যান্টিবডি কি? আমরা কিন্তু কোনো আনসার দিতে পারতেছিলাম না, কারণ গ্রাম থেকে চলে গেছি। তো আবরার ভাই একটা ট্রিক ফলো করলেন। এই ট্রিকটা হচ্ছে, তোমাদের কাজ হলো আমি দাগাই দিব এই টপিকটা, তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বা, মুখস্থ করবা। আমি এসে বলবো রক্ত চ্যাপ্টারের ভূমিকাটা বলো, রক্ত চ্যাপ্টারের রক্তের কি কি উপাদান আছে মুখস্থ বলো। তো আমরা কিন্তু যেহেতু কিছু বুঝি না, কোনো লজিক জানি না, তো আমরা মুখস্থ করা শুরু করলাম। 3জনই আল্লাহ চেয়েছিলেন বলে আমরা 3জনে কিন্তু মেডিকেলে আছি। সো যে কোনো ট্রিকেই তুমি পড়াশোনা করো না কেন, তুমি চান্স পাবা, শ্রম দিতে হবে। ঠিক আছে? আর এই যে লাইভ ক্লাসের মধ্যে ইন্টারাপশন হচ্ছে কিংবা এখন আমরা মজার কিছু পাচ্ছি না, মন খারাপ করার কিচ্ছু নাই। বায়োলজিতে অনেক মজার জিনিস আছে, আমি প্রয়োজনে সবগুলো তুলে নিয়ে আসবো। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? কিরে, ওরা কি আমার কথা বুঝতে পারে মহিবুল্লাহ? প্রয়োজনে সবগুলো তুলে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, আমার খুব ভালো লাগতেছে। রক্তের উপাদানটা আমরা শেষ করি। এখানে একটু কষ্ট হবে পড়তে, বাট লেগে থাকো, ইনশাল্লাহ আমরা পরেরগুলোতে অনেক বেশি লজিক আছে, বুঝতে খুব মজা লাগবে। ঠিক আছে? রক্তের উপাদান, এখান থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে আমি দেখাচ্ছি।
এটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের মধ্যে তুমি রক্ত নিলা। তোমরা তো জানো সেন্ট্রিফিউগাল বলে একটা মেশিন আছে। টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে দিলাম, ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কি হবে, এত জোরে ঘুরবে যে এই রক্তের মধ্যে যে ভারী জিনিসগুলো আছে সব নিচে পড়বে, আর যেগুলো পাতলা জিনিস আছে এগুলো কি হবে, উপরে যাবে। এগুলো হচ্ছে সব পাতলা। লুক, পথে পাতলা, পথে হচ্ছে পানি, তাহলে পানি অংশ উপরে থাকবে। পানি বলে তো রক্তে কিছু নাই। রক্তে পানি বলতে যে জিনিসটা বোঝানো হয় এর নাম হচ্ছে প্লাজমা। প্রশ্ন হয় সেন্ট্রিফিউগাল মেশিনে যদি আমরা রক্তকে ঘুরাই তাহলে টেস্ট টিউবের উপরের দিকে কি থাকে, জলীয় অংশ বা তরল অংশ বা পানি থাকে, তার নাম হচ্ছে প্লাজমা। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে প্লাজমা জিনিসটা কি, আমি একটু পরে বলছি প্লাজমা কি জিনিস, ঠিক আছে। আর ভেতরে হচ্ছে ভারী। ভারী মানে কি, এগুলো যদি পানি বা প্লাজমা হয় এগুলোর মধ্যে রক্তকণিকা আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ভারী, তাহলে রক্তকণিকা হচ্ছে এগুলা। জুলজি পড়ো, বোটানি পড়ো, যেখানেই যাও সব জায়গাতেই পানির পরিমাণ সব সময় বেশি। তাহলে এইটাকে যদি আমরা 100% ধরি তাহলে প্লাজমা অংশ হচ্ছে 55%। প্রশ্ন আসে প্লাজমা কতটুকু থাকে, তাহলে বাকি রইল কত, 45%। তোমরা তো জানোই রক্তকণিকা আছে 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এটা আমরা এখন পড়বো না, তাহলে এই অংশটুকু বাদ। প্লাজমা হচ্ছে 55%। তাহলে প্লাজমাকে আমরা এবার ভাগ করব। প্লাজমাকে আমরা ভাগ করব, সেটা হচ্ছে পানি। তোমরা জানো পানি হচ্ছে তরল পদার্থ, তাহলে কিছু থাকবে কঠিন পদার্থ, ঠিক আছে। পানির পরিমাণ তো সবসময় বেশি থাকে। এই 55%-এর কথা এখন ভুলে যাও। পানি থাকে 90 থেকে 92%, তাহলে বাকি রইল কত, 8 থেকে 10%। পানি তো কিছু পড়তে হবে না, পড়তে হবে এই জায়গাটা, তাহলে আমি এটাও আবার মিশিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস কি খুব বোরিং হয়ে যাচ্ছে মহিবুল্লাহ? আসলে এখানে বোঝানোর কিছু নাই, তারপর আমি চেষ্টা করতেছি। কঠিন পদার্থ, কঠিন পদার্থকে আমরা ভাগ করে নিই 3 ভাগে, 1 2 3। 1 নম্বর হচ্ছে প্লাজমা প্রোটিন, বর্জ্য এবং আনুষঙ্গিক। বইয়ের মধ্যে সুন্দর একটা ছক দেওয়া আছে, ছকে যেভাবে বলা আছে এইভাবে মুখস্থ করবো। আমি জাস্ট এই অংশটুকু বোঝানোর জন্য দিচ্ছি। এখান থেকে কি আসে, প্লাজমা প্রোটিন আসে। কোনটি রক্তের প্রোটিন নয়, লুক ভালো করে খেয়াল করো। রক্তে যে পাতলা বা পানি অংশ থাকে তাকে বলা হয় প্লাজমা। প্লাজমার মধ্যে কিছু প্রোটিন ভেসে বেড়ায়, এই জন্য এই প্রোটিনগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন। ক্লিয়ার? প্লাজমা প্রোটিন থেকে প্রশ্ন আসে, প্লাজমা প্রোটিনগুলো কোথায় উৎপন্ন হয়? মনে রাখবা সমস্ত প্রোটিন উৎপন্ন হয় যকৃতে। সমস্ত প্লাজমা প্রোটিন কোথায় উৎপন্ন হয়? যকৃতে। এই প্রশ্নটা আসে একটা বাদে। এই প্লাজমা প্রোটিনের নাম হচ্ছে গামা গ্লোবিউলিন। তোমরা যারা ইমিউনিটি চ্যাপ্টার পড়ছো, ইমিউনিটি চ্যাপ্টারের মধ্যে লেখা আছে দেখিও, ইমিউনোগ্লোবিউলিন, সেইটাই হচ্ছে গামা গ্লোবিউলিন। এটা কোথায় তৈরি হয়? এইটা প্লাজমাতেই তৈরি হয়। মানে এইটা পানিতে তৈরি হয়, বাট পানিতে থাকা অন্যান্য প্রোটিনগুলো সবগুলোই আসে যকৃৎ থেকে। কিছু বোঝা গেল? সবাই আসে যকৃৎ থেকে, কলিজা থেকে।
একটা আছে যেটা ওখানেই তৈরি হয়, সেটার নাম হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে এটা প্রশ্ন আসে, কোন প্লাজমা প্রোটিন যকৃতে উৎপন্ন হয় না? গামা গ্লোবিউলিন। ক্লিয়ার? ওকে, প্লাজমা প্রোটিনের নাম আমাদের জানতে হবে, আমি নামগুলো লিখে দিচ্ছি। এই চারটা মনে রাখবা, এই চারটা হচ্ছে প্রধান প্লাজমা প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনগুলা প্লাজমাতে ভেসে থাকে, এবং এরা সবাই উৎপন্ন হয় কোথা থেকে? যকৃৎ থেকে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। এ কোথায় তৈরি হয়? প্লাজমাতেই তৈরি হয়। ঠিক আছে, তো এটা মনে রাখার হচ্ছে কৌশল আছে। সাধারণত আমি ছন্দ দেই না, তারপরও যারা মনে রাখতে চাও তাদের জন্য। এলো, গেল, ফার্স্ট 5, এভাবে মনে রাখবা। এলো, গেল, ফার্স্ট 5। এলোতে হচ্ছে অ্যালবুমিন, গেলোতে হচ্ছে গ্লোবিউলিন, ফার্স্টে হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন জিনিসটা কি? ফাইব্রি মানে হচ্ছে ফাইবার, ফাইবার মানে হচ্ছে তন্তু, তন্তু মানে হচ্ছে সুতা। তাহলে এই সুতাগুলো দিয়ে জাল তৈরি করা হয়। যদি কখনো রক্তনালী কেটে যায়, এই ফাইব্রিনোজেনটা কাজ করে, কি করে? জাল তৈরি করে, করে রক্তনালীর রক্তপাত বন্ধ করে। কিভাবে করে পরে জানবো, ঠিক আছে? বাকি রইল প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন হচ্ছে এক ধরনের প্লাজমা প্রোটিন, এটাও রক্তপাত বন্ধ করে বিভিন্ন কৌশলে। কৌশলটা আমরা পরে জানবো, ঠিক আছে? তাহলে এইভাবে মনে রাখবা। রক্তকণিকা ভারী হওয়া সত্ত্বেও রক্তে ভাসে কেন? লুক, রক্তকণিকা রক্তে কখনো ভাসে না। রক্তস্রোত এত দ্রুত চলে যে রক্তকণিকাগুলো ওই তরলের সাথে ছুটে যায়। তাহলে কেউ নিচে আছে, কেউ মাঝখানে আছে, কেউ উপরে আছে, এখানে আসলে ভাসা ডুবা বলে কিছু নাই। এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, রক্তরসের পরিমাণ 55% হওয়া সত্ত্বেও রক্ত হলুদ হয় না কেন? খুবই ভালো প্রশ্ন করছো। এখন ঘটনা হচ্ছে কি, তুমি যে রংটা বেশি দিবা এই রংটাই তো প্রকাশ পাবে, ঠিক কি না? 55% যেটা আছে এর বেশিরভাগই পানি। কতটুকু পানি? 90 থেকে 92%। বাকি অল্প আছে, এই অল্পগুলো আবার বিভিন্ন রঙের, সবার আবার রং নাই। বাট 45% যেটা আছে, এই 45%-এর বেশিরভাগই হচ্ছে লোহিত রক্তকণিকা। বুঝতেই পারছো, বেশিরভাগই যেহেতু লোহিত রক্তকণিকা, তাহলে বেশিরভাগই হচ্ছে লাল, এজন্যই রক্ত লাল। আচ্ছা, আমি একটু এটা মিশাই দিই, বিষয়গুলো খুব কঠিন লাগতেছে। হ্যাঁ, প্রশ্ন? আচ্ছা, আমি প্রশ্নগুলো পরে দেখবো, এখন দরকার নাই। রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন, এটার ব্যাখ্যা জানতে চাই। এর ব্যাখ্যা দিব আস্তে ধীরে। শুরুটা আমরা খুব ধীরে করছি, বাট একটা সময় চলে আসবে আমরা এত দ্রুত পড়বো, এত বেশি বেশি পড়বো, টেনশনে কিছু নাই, আমরা কোনোটাই বাদ দিব না। ওকে, প্লাজমা প্রোটিন শেষ। নাইট্রোজেনযুক্ত বজ্র, তোমরা খুব ভালো জানো আমাদের প্রস্রাবের নাম কেন ইউরিন? কেন আমাদের প্রস্রাবের নাম ইউরিন? কারণ ইউরিয়া যায়, এই জন্য আমাদের প্রস্রাবকে বলা হয় ইউরিন। ক্লিয়ার? তাহলে বজ্র বলতে আমরা ইউরিয়া বুঝবো। এক, অনেকের আছে বাত হয়, বাতের ব্যথা। বাতের ব্যথা হওয়ার কারণ কি? কারণ ইউরিক অ্যাসিড জমে যায় শরীরের মধ্যে। তাহলে ইউরিক অ্যাসিডগুলো বের করে দিতে হবে, নইলে বাতের ব্যথা হবে। তাহলে ইউরিয়ার পাশাপাশি ইউরিক অ্যাসিড। ক্লিয়ার?
যাদের কিডনিতে সমস্যা, তোমাদের ফ্যামিলিতে হয়তো বা আছে, কিডনিতে সমস্যা দেখার জন্য আমরা টেস্ট করি। টেস্টের নাম কি? ক্রিয়েটিনিন টেস্ট। এই যে আমাদের পেশিগুলো আছে না, পেশিগুলো কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়। তো এই পেশিগুলো যখন ভেঙে যায়, নষ্ট হয়, তখন ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। এটা খুব খারাপ জিনিস, শরীর থেকে বের করে দিতে হয়। তো কিডনির ভেতর দিয়ে যখন যায়, আমরা কিন্তু টেস্ট করে বুঝতে পারি যে কী পরিমাণ বের হচ্ছে। যদি বেশি হয় তাহলে কিডনির অবস্থাটা বোঝা যায় যে ফিল্টারে সে আটকাইতে পারছে না। তাহলে আমরা কিডনির অবস্থা দেখি কী দিয়ে? ক্রিয়েটিনিন দ্বারা। তাহলে কিডনিতে যেহেতু বের হচ্ছে ক্রিয়েটিনিন, এটা কি বজ্র পদার্থ না? ক্রিয়েটিনিন। এছাড়াও আরও আছে, জ্যানথিনের কথা বলা আছে। তো এগুলো জানার দরকার নাই, প্রধান হচ্ছে এগুলা। কখনো যদি প্রশ্ন করে মানুষের প্রধান রেশন পদার্থ কি? ইউরিয়া। সব থেকে বেশি কোনটি রেচিত হয়? ইউরিয়া। যদি কখনো বলে কোনটির জন্য ব্যথা হয় শরীরে? ইউরিক অ্যাসিড। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শেষ করলাম। আর অন্য অন্য অংশটুকু দেখে নিবা, যে অন্য অন্য অংশের মধ্যে খাবারের কথা বলা আছে, গ্লুকোজের কথা বলা আছে, অ্যামাইনো অ্যাসিডের কথা বলা আছে, লিপিডের কথা বলা আছে। তাহলে এগুলো হচ্ছে কঠিন পদার্থ। বাদ। এখন আমি প্রশ্ন করব, তোমরা প্রশ্নের আনসার দিবা। 1 নাম্বার প্রশ্ন, রক্ত লবণাক্ত কেন? 1, 2, রক্তের পিএইচ কত? 3, রক্তের প্লাজমা, রক্তে প্লাজমা কতটুকু থাকে? তোমরা একটু কমেন্টে জানাও খুব দ্রুত, তারপর আমরা পরের গুলোতে চলে যাব। ট্রাস্ট মি, জাস্ট ক্লাস করো। ক্লাসে আমি যে প্রশ্নগুলো করব এগুলোই পরীক্ষার মধ্যে আসবে, টেনশনের একদম কিছু নাই। মগ দাও তো, আমি একটু ওই ভাইয়ার মতো সর করে খাবো। থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা যে আনসার করছো আনসার ঠিক আছে। 1 নম্বর হচ্ছে রক্ত লবণাক্ত কেন? কারণ লবণ আছে। কোন লবণ আছে? অজৈব লবণ আছে। অজৈব লবণ কারা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেখানে কার্বন নাই। ঠিক আছে। 2, পিএইচ কত? 7.35 থেকে 7.45। গড় পিএইচ কত? এটা বইয়ে কিন্তু লেখা আছে, আমি কিন্তু বলি নাই, ওটা দেখে নিবা। তাপমাত্রার কথা কিন্তু বলি নাই, তাপমাত্রা বইয়ের মধ্যে আছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও দেখে নিবা। সব আমি কিন্তু বলবো না। 3, রক্তে প্লাজমা কতটুকু থাকে? পথে প্লাজমা, পথে 55, পথে পানি। তাহলে রক্তের পানি অংশই প্লাজমা, এটা হচ্ছে 55%। ক্লিয়ার? তো তোমাদের আমি একটা বেসিক শেখাই, এটা তোমরা কোথাও পাবা না, বাট আমি এখানে বলতেছি। দেখো, প্লাজমা মানে হচ্ছে শেপ। প্লাজমা মানে হচ্ছে শেপ। শেপ মানে হচ্ছে আকার আকৃতি আর কি। ঠিক আছে। আমাদের রক্তনালীর ভেতর দিয়ে এই পানি অংশটা আছে, এই পানি অংশটা রক্ত কণিকাগুলোকে ধারণ করছে, খারাপ পদার্থগুলোকে ধারণ করছে, সব কিছুকে ধারণ করছে, করার পর কিন্তু একটা সে বিশেষ তরলের আকৃতি ধারণ করলো, এইটাকে আমরা বলতেছি রক্ত। তাহলে এই তরলটা বা এই পানি অংশটায় সব কিছু ধারণ করছে বলেই কিন্তু সে রক্তের একটা শেপ দিতে পারতেছে। এই জন্যই আমরা এটাকে বলি প্লাজমা। 1, আরেকটা প্লাজমা মানে হচ্ছে
সচল। প্লাজমা মানে হচ্ছে সচল, যেহেতু এই তরলটা সারা শরীরে বাহিত হতে পারে, পরিবহন হয়, এই জন্য এটাকে বলা হয় প্লাজমা। আরও একটা নাম আছে, সেটা হচ্ছে রক্ত রস। বুঝতেই পারছো, পথে প্লাজমা, পথে পানি, পানি মানে হচ্ছে রস, কার রস? রক্তের রস। তাহলে প্লাজমা মানে হচ্ছে রক্ত রস। ঠিক আছে? আরও একটা অর্থ আছে, এটার নাম হচ্ছে প্রাণ রস। প্রাণ রস কারণ কি? এইটাই তো আমাদের বাঁচিয়ে রাখছে, ঠিক কি না? আমরা বেঁচে আছি কারণ এর মধ্যে কিন্তু অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আসতেছে, হরমোন যাচ্ছে, অ্যান্টিবডি যাচ্ছে, বজ্র পদার্থগুলোকে বের করে দিচ্ছে। তাহলে এই রসটা আমাদের জীবিত রাখছে, আমাদের প্রাণটাকে ধারণ করছে। তাহলে এটার নাম হচ্ছে প্রাণ রস। তাহলে আমাদের প্রাণ মাঝে মাঝে আরেকজনের শরীরে শুধু থাকে না, আমাদের শরীরের ভেতরে তরলের মধ্যে থাকতে পারে। তার নাম কি? প্লাজমা। তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? সুফি ভাই কোথায়? সুফি ভাইরা ডাকো। এই তোমরা কি বুঝতে পারতেছো? এখন কিন্তু আমরা ডিপে চলে যাব, এখন কিন্তু আমি খুব দ্রুত কথা বলবো। বিশাল একটা অংশ আমরা শেষ করে ফেলছি, এবার আসি আমরা রক্তকণিকাতে। লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। প্রথমে বাংলা বানানের অর্থগুলো আমি তোমাদের বলি, দেখেই বুঝতে পারতেছো। লোহিত, লোহিত মানে হচ্ছে লাল। তাহলে কণিকা মানে হচ্ছে কণার থেকেও ছোট, খুবই ছোট, এই জন্য বলা হচ্ছে কণিকা। তাহলে যদি কোষের সমানও হতো তাহলে কিন্তু আমরা একে কণিকা বলতাম না। আদতে এটা কোনো কোষ নয়। কেন কোষ নয় একটু পরে বলবো। তাহলে কণিকা মানে হচ্ছে কণার থেকেও ছোট। ঠিক আছে? তাহলে লাল কণিকা, শ্বেত কণিকা, নাম দেখেই কিন্তু মনে হচ্ছে শ্বেত। শ্বেত মানে কি? এই তো ধরা খাইছো, শ্বেত মানে সাদা না, শ্বেত মানে হচ্ছে বর্ণহীন। মনে থাকবে, তোমরা যারা আজকে ক্লাস দেখছো মনে রাখবা, শ্বেত মানে আসলে বর্ণহীন, এটা ভুল নাম করা হয়েছে। তাহলে শ্বেত রক্তকণিকার রং কি? কেন বর্ণহীন? কারণ এখানে কোনো রঞ্জক নাই। এর জন্য কিন্তু হিমোগ্লোবিন আছে লাল, বাট এর জন্য কোনো হিমোগ্লোবিন নাই। তাহলে শ্বেত কণিকা মানে হচ্ছে বর্ণহীন রক্তকণিকা। অনুচক্রিকা, নামটা দেখেই বুঝতে পারতেছো, অণু, অণু মানে অনেক ছোট। তাহলে এইটা এইটা অপেক্ষা এইটা হচ্ছে অনেক ছোট, অনেক ছোট। চক্রিকা মানে হচ্ছে চক্রাকার, এরকম। তাহলে অনুচক্রিকা হচ্ছে অনেক ছোট রক্তকণিকা, এই জন্য এর নাম হচ্ছে অনুচক্রিকা। অন্য নামগুলো দেখি এবার। রেড ব্লাড কর্পাসল, আরবিসি, আরবিসি। এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল, ডব্লিউবিসি। এটার নাম হচ্ছে প্লাটিলেট। তোমরা তো সবাই জানো যে রেড মানে হচ্ছে লাল রক্তকণিকা, হোয়াইট হোয়াইট ব্লাড সেল মানে হচ্ছে শ্বেতকণিকা। প্লেটলেট মানে কি? কমেন্টে একটু বলো তো আমাকে, প্লেটলেট মানে কি? প্লেটলেট মানে অনুচক্রিকা নয়। আমি একটু কমেন্টে দেখতে চাই এই জ্ঞানীদের। তোমরা একটু কমেন্টে আমাকে বলো যে প্লেটলেট মানে আসলে কি। ফার্স্ট কমেন্ট একজন করেছো থালার মতো কিছু, সাবাস। বায়োলজির শব্দ জানার মজা হলো এইটা। লুক, প্লেট, প্লাট মানে হচ্ছে এই প্লাট, প্লাট মানে হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? সমতল। সমতল মানে কি? চাকতির মতো সমতল, প্লেটের মতো, এই জন্য এটার নাম হচ্ছে প্লেটলেট। ক্লিয়ার? তাহলে প্লেটলেট মানে অনুচক্রিকা না, প্লেটলেট মানে হচ্ছে তার আকারের কথা বলা হয়েছে। চ্যাপ্টা, ফ্ল্যাট রক্তকণিকা। শেষ। 3,
আমি কিন্তু তোমাদের প্রশ্ন করব, তোমরা কমেন্টের মধ্যে খুব দ্রুত আনসার করবা। দেখো, এরিথ্রো মানে হচ্ছে লাল, অনেকেই জানো এটা। এরিথ্রো মানে হচ্ছে লাল, সাইট মানে হচ্ছে কোষ। উপরেই বলছে এরা কোষ না কণিকা, আবার এখানে বলছে কোষ। কেন বলতেছে এটা আমি পরে বলবো। তাহলে লাল কোষ লিউকোস। লিউকোস মানে হচ্ছে বর্ণহীন। সাইট, সাইট মানে হচ্ছে কোষ। যেখানে সাইট দেখবা সেখানে মনে করবো এটা কোষ, তাহলে বর্ণহীন কোষ। বাট হোয়াট ইজ থ্রম্বোসাইট? কমেন্টে বলো তাড়াতাড়ি। থ্রম্বোসাইট মানে কি কমেন্টে বলো সবাই। কারণ এই চ্যাপ্টারে একটা কিন্তু প্রশ্ন আছে, এই জন্য আমি কিন্তু তোমাদের জিজ্ঞেস করছি হোয়াট ইজ থ্রম্বোসাইট। আমরা তো জানি যে অনুচক্রিকার আর এক নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইটটা কি? মহিবুল্লাহ, আল মেহেদি, সেটা কমেন্ট করছে কি করছে না আমি কিন্তু বুঝতে পারছি না। নিউক্লিয়াস ছাড়া জানি না। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে আমি খুব স্লো পড়াচ্ছি, আমার আরও দ্রুত পড়ানো উচিত ছিল? তোমরা এইরকম একদম মনে করো না, কারণ আমি যখন দ্রুত পড়ানো শুরু করব দেখা যাবে যে আমরা একটা সময় আসবে 5টা 6টা ক্লাস যাওয়ার পর, তখন তোমরাও ইউজ টু হয়ে যাওয়া। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, স্লো পড়াচ্ছি, আপাতত মেনে নাও। কিছু ট্যালেন্টেড পোলাপান আছে কমেন্টের মধ্যে, ঠিক ঠিক আনসার করতেছে। কমেন্টের মধ্যে কিন্তু আনসার চলে আসছে, আমি বলি এবার। থ্রম্বো, থ্রম্বো মানে হচ্ছে সলিড ম্যাস, মানে শক্ত জমাট বাঁধা একটা পিণ্ড কিছু একটা। এই পাশে রক্ত যাচ্ছে, হঠাৎ করে কেটে যাচ্ছে, তাহলে কি করবে? অণুচক্রিকাগুলো এসে ওখানে এসে জমাট বাঁধবে পিণ্ড আকারে। তাহলে জমাট যদি বাঁধে, ওই পাশে আর রক্ত বের হবে? বের হতে পারবে না। তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা অণুচক্রিকাকে বলবো থ্রোম্বাস তৈরি করছে সে। থ্রোম্বাস মানে হচ্ছে সলিড ম্যাস, শক্ত ভারী কিছু একটা। তাহলে এই জন্য একে বলা হয় থ্রম্বোসাইট, যে থ্রোম্বাস তৈরি করে। থ্রোম্বাস মানে হচ্ছে শক্ত পিণ্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের যাদের প্রবলেম হয় এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট বানানটা নিয়ে, তাদেরকে আমি বলে দিই, এইভাবে মনে রাখবা। ই ফর এরিথ্রোসাইট, এল ফর লিউকোসাইট, টি ফর থ্রম্বোসাইট। তাহলে এইভাবে মনে রাখবা, ই এল টি এলিট, ই এল টি এলিট, লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা। এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, মনে থাকবে এলিট, এলিট, ই এল টি। শেষ। আচ্ছা, এইটা কেন আমি বললাম দেখো, শুধুমাত্র যে অণুচক্রিকা নিজে থ্রোম্বাস বা সলিড পিণ্ড তৈরি করে এমন না। যখন আমাদের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, তখন ধরা যাক কোলেস্টেরল বা চর্বির দানাগুলো রক্তনালীতে ঘুরতে ঘুরতে আমাদের হৃৎপিণ্ডের গায়ের মধ্যে যে সরু রক্তনালীগুলো আছে একটাতে আটকে গেছে। আটকে কি হয়েছে? শক্ত ভর হয়ে গেছে। তখন আমরা ওটাকে কি বলবো? থ্রোম্বাস বলবো, থ্রোম্বাস। তাহলে যদি এখানে আটকে যায় একটা থ্রোম্বাস, তাহলে রক্ত আর এদিকে যেতে পারবে? পারবে না। তাহলে এদিকার যে কোষগুলো আছে, কোষগুলার রক্ত অক্সিজেন পাবে? পাবে না। অক্সিজেনের অভাবে এরা পচে যাবে না? আবার এখানে যে বজ্র উৎপন্ন হবে, এটা আসতে পারবে? তাহলে বজ্রও যদি উৎপন্ন হয় তাহলেও এরা পচে যাবে। তো বুঝতে পারছো? তাহলে থ্রোম্বাস তৈরি হওয়া, থ্রোম্বাস মানে শুধু যে অণুচক্রিকা তাই কিন্তু না। শেষ। আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। আচ্ছা, প্রকারভেদ এবং নাম আমি পড়িয়েছি।
আচ্ছা, কেন কণিকা বলা হয়? তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে যে রক্ত কোষগুলো, রক্তের কোষগুলো কোনো একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, ওখান থেকেই শুধু সে তৈরি হতে পারবে, বাট নিজে কখনো কোষ কিন্তু এরা, তাহলে নিজে বিভাজিত হয়ে নতুন আর কোষ তৈরি করতে পারবে না। কোষ হইছে বাট তারা আর কোনো তৈরি করতে পারছে না। কেন পারছে না? লুক সবাই, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এর ভেতরে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস যদি না থাকে, নিউক্লিয়াসে থাকে ডিএনএ, ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমের বিভাজন মানেই তো হচ্ছে কোষ বিভাজন। তাহলে এর যদি ক্রোমোজোম না থাকে, নিউক্লিয়াসই যদি না থাকে, তাহলে বিভাজিত হবে? হতে পারবে না। তাহলে এদেরকে আমরা আর কোষ বলতে পারছি না। কোষ হলে তো বিভাজন ক্ষমতা থাকবে। এইটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার একটা স্পেশালিটি হচ্ছে শ্বেত রক্তকণিকার ভেতরে নিউক্লিয়াস থাকে। এই তিনটার মধ্যে শুধু এর মধ্যে থাকে। বাট এই রক্তকণিকাগুলো জন্মের পর জীবাণুভক্ষণ এবং অ্যান্টিবডি তৈরিতে এত বেশি ব্যস্ত থাকে যে এরা আর বিভাজন করার মতো সময় পায় না, কারণ দ্রুত মারা যায়। তাহলে এও বিভাজন করছে না, তাহলে এর নাম কোষ বলতে পারবো না। তাহলে এরও নাম কণিকা। এর তো নিউক্লিয়াসই নাই। পাশাপাশি দেখো, এ আসলে কোষই না, কোষের ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট বা ছোট্ট একটা অংশ, খণ্ডিত একটা অংশ, খণ্ডিত একটা অংশ, তার ভেতরেও কিছু নাই, তাহলে সেও কোষ না। তাহলে একেও আমরা রক্ত কোষ বলতে পারি না। এই জন্য কোষ বাদ দিয়ে আমরা বলি কণিকা। এই জন্যই রক্তকোষগুলোকে রক্তকণিকা বলা হয়। কারণ কি? এরা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন নয়, নিজে নিজে বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। শেষ। তুমি কি বোর হচ্ছ মহিবুল্লাহ? তুমি যদি বোর না হও তাহলে ওরাও বোর হচ্ছে না। ভালো লাগতেছে? দেখো, আমরা কিন্তু অনেকটা শেষ করে চলে আসছি। তোমরা একটু কমেন্টে জানাও তো আমার কথা বুঝতে পারছো কিনা। অদরকারি রক্ত জমাট কি? অদরকারি রক্ত জমাট, ওই যে বললাম, মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলে স্ট্রোক হবে। হৃৎপিণ্ডের ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলে হার্ট অ্যাটাক হবে। তাহলে এগুলো দরকারি? দরকারি না, এগুলো অদরকারি, ক্ষতিকর। এগুলো হচ্ছে অদরকারি রক্ত জমাট। সাইট শব্দটা কেন ব্যবহার করা হয় এটা আমাকে প্লিজ ক্লাস শেষে মনে করে দিও, কারণ কথা বলতে বলতে এটা আসবে। যদি মিস করে ফেলি তাহলে বলে দিও, তাছাড়া এটা আসবে, টেনশনে কিছু নাই। ওকে, ঠিক আছে। হেমাটোপয়েসিস, তাহলে এখন আমরা শব্দের খেলা দেখব, কিভাবে শব্দগুলো অর্থ বলে। লুক, তোমাদের বইয়ে আছে হেমাটোপয়েসিস কি। দেখো, যারা রক্তরোগ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, রক্ত রোগ, রক্তের ক্যান্সার হচ্ছে এই বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয় হেমাটোলজিস্ট। তাহলে হেমাটো মানে কি? রক্ত। হিম মানে কি? রক্ত। তাহলে দুটো মনে রাখো, হিম মানেও রক্ত, হেমাটো মানে রক্ত। পয়েসিস মানে কি? তৈরি করা। ঠিক না? তাহলে যখন জিজ্ঞেস করবে হেমাটোপয়েসিস কি, তোমরা বলবা রক্ত তৈরির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। ওসিস বা সিস শব্দটা যদি থাকে তাহলে মনে রাখবা এটা হচ্ছে প্রক্রিয়া। হেমাটোপয়েসিস, সিস, তাহলে এটা হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রক্ত তৈরির প্রক্রিয়া। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় লোহিত রক্ত কণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? হেমাটোপয়েসিস। শ্বেত রক্ত কণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? হেমাটোপয়েসিস। অনুচক্রিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? হেমাটোপয়েসিস। তাহলে সবগুলো তৈরির প্রক্রিয়ার নাম কি?
হেমাটোপয়েসিস। বাট তোমাদের মধ্যে কনফিউশন হতেই পারে যে লোহিত রক্তকণিকা যখন আমরা বলবো তখন এটার নাম আর হেমাটোপয়েসিস থাকবে না, কারণ এটা 3টা কোষের ক্ষেত্রেই প্রযোজ্য। বাট যখন সিঙ্গেল সিঙ্গেল হবে তখন তাদের নাম বদলে যাবে। লুক, হেমাটো শব্দটা আমরা তুলে দিলাম। আমরা তো জানি এরিথ্রোসাইট মানে কি, লোহিত রক্তকণিকা। তাহলে এরিথ্রোপয়েসিস মানে কি? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, ঠিক না? লিউকোপয়েসিস মানে কি? লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, ঠিক না? থ্রোম্বোপয়েসিস মানে কি? থ্রোম্বোসাইট তৈরির প্রক্রিয়া। বাট সবগুলো মিলে কি? রক্ত তৈরির প্রক্রিয়া। রক্ত মানে হচ্ছে হিম বা হেমাটো, রাইট? শেষ। তাহলে প্রশ্ন আসতে পারে হেমাটোপয়েসিস কাকে বলে? এভাবে প্রশ্ন আসতে পারে, রক্ত তৈরির প্রক্রিয়ার নাম কি? হেমাটোপয়েসিস। বাট যদি আমি কখনো বলি লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি, তখন লিখবা এরিথ্রোপয়েসিস। এরিথ্রো মানে হচ্ছে লাল বা লোহিত রক্তকণিকা। ঠিক আছে মহিবুল্লাহ? ওকে। আচ্ছা, আমি এখন একটু প্রশ্ন করব, তোমরা প্রশ্নের আনসার দিবা। 1, 2, 3। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? 2। কেন কোষ না বলে কণিকা বলে? 3। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? দ্রুত কমেন্টে জানাও। 206 জন, 210 জন ছিল। 4 জন এখন লাইভে নাই, কারণ হতে পারে তাদের চার্জ শেষ কিংবা মেগাবাইট শেষ, রাইট? ওকে। কোনো এক কারণে আজকে আমাকে আর কালো দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ। সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা খুবই চমৎকার আনসার করছো। আশা করা যায় তোমরা আমার কথা বুঝতে পারতেছো, কিংবা তোমরা আগে থেকেই সব জানো। খুব হাফেজ। কেন কোষ না বলে কণিকা বলা হয়? কারণ এরা কোষ নয়। কেন কোষ নয়? কারণ এরা, কোষের একটা শর্ত হচ্ছে এরা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে। একটু ব্যাখ্যা দিয়ে লিখবা। ক্লিয়ার? 2, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? লোহিত, লোহিত মানে হচ্ছে এরিথ্রোসাইট, পয়েসিস যোগ করে দেব, এরিথ্রোপয়েসিস। 3, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? পানি হচ্ছে 1, তাহলে পানির থেকে একটু বেশি, 1.065। তাহলে পানি অপেক্ষা ভারী না হালকা? ভারী। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আমি জেনারেল নলেজ নিয়ে বলে রাখি। তোমাদের একটা নতুন টাস্ক, সেটা হলো
তোমরা একটা ম্যাপ কিনবা। আমাদের সময় আমরা দুটো ম্যাপ কিনতাম, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক থেকে আমরা বিভিন্ন জিনিস পড়তাম, কোথায় কোন মহাসাগর উপসাগর আছে, কোনটা কারে যুক্ত করছে, কোনটা কারে পৃথক করছে। যেহেতু তোমাদের পড়তে হয় না, তাহলে শুধুমাত্র বাংলাদেশের ম্যাপ নিবা। সব ম্যাপ কি চলবে? চলবে না। বিসিএস এর যে বইগুলো আছে, বইগুলোর মধ্যে কিন্তু দেখবে একটা ম্যাপ সংযুক্ত করা আছে। এই ম্যাপের মধ্যে বিভিন্ন জেলার জায়গায় জায়গায় ইনফরমেশন দেওয়া আছে যে এই জেলার স্পেশালিটি কি। নদীগুলা স্পেশাল দেওয়া আছে, যে কোন নদী কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, কোথায় মিলিত হচ্ছে, সুন্দর করে বোল্ড করে দেওয়া আছে, কারণ এগুলো পরীক্ষায় আসে। তাহলে তোমরা এক কাজ করো, ম্যাপ কিনবা। যদি ম্যাপ না কিনতে পারো সমস্যা নাই, জুবায়ের জিকে পড়ো, জর্জের MP3 পড়ো, কিংবা খন্দকার্সের জিকে পড়ো, কোনো সমস্যা নাই। তবে এই যে আমি আজকে পড়াচ্ছি এইটার সাথে আমি কোশ্চেন করব বাংলাদেশের নদ নদী নিয়ে। নদ নদী নিয়ে এর মধ্যে কিন্তু খালবিল নাই, এর মধ্যে কিন্তু ঝর্ণা নাই, হ্রদ নাই, শুধুমাত্র নদ নদী। কোনটা কোথায় উৎপন্ন হয়েছে, কোনটা কোথায় গিয়ে পড়েছে, কোনগুলা বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই আছে, কোনগুলা ইন্ডিয়া থেকে চলে আসছে, এইটা কোন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, কোন নদী বাংলাদেশে কোন পথে প্রবেশ করেছে। তাহলে এটা ম্যাপ দেখে দেখে পড়বা। তোমাদের যদি খুব প্রবলেম হয়ে যায় তাহলে আমি এটা নিয়ে একটা ক্লাস নেব, তবে এখন না, পরবর্তীতে। ঠিক আছে? তাহলে জেনারেল নলেজের সিলেবাস আজকে দিয়ে দিলাম। পরশু দিন তোমাদের পরীক্ষা হবে আজকের টপিক প্লাস জেনারেল নলেজ থেকে নদ নদী। ঠিক আছে? ওকে। আজকে এখন আমরা আসবো লোহিত কণিকাতে। লোহিত কণিকায় আমরা একটু গল্প গুজবের মাধ্যমে শেষ করব এটা। প্রথম প্রশ্ন হচ্ছে লোহিত কণিকার পরিচয় ভার্সাস উট। এভাবে মনে রাখবা, লাল, গোলমুখ, বৃদ্ধ। আমি এইভাবে মনে রাখি, লোহিত রক্তকণিকাকে আমি বলি লাল, গোলমুখ, বৃদ্ধ। ক্লিয়ার? লাল মানে হচ্ছে লোহিত রক্তকণিকার বর্ণ কি? লাল। কেন লাল? হিমোগ্লোবিন আছে। 2, গোলমুখ, তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? গোলাকার। ঠিক আছে? এরপর হচ্ছে বৃদ্ধ। হোয়াট ইজ বৃদ্ধ? একজন বৃদ্ধ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এই যে দাঁতগুলো পড়ে যায়, যখন দাঁতগুলো পড়ে যায় তখন কী হয়? গালটা ভেতরে ঢুকে যায়, ঠিক না? গালগুলো যদি ভেতরে ঢুকে যায়, এই পাশেটা অবতল, এ পাশেটা অবতল। এক অবতল না দ্বি অবতল? দ্বি অবতল। তাহলে 3টা ইনফরমেশন পাইলাম। লাল কারণ হিমোগ্লোবিন আছে। 2, এরা দেখতে গোলাকার, চাকতির মতো। গোলাকার, চাকতির মতো, বাট উপর দিক থেকেও বসা, নিচ দিক থেকেও বসা, অবতল, দ্বি অবতল। ঠিক আছে? তাহলে আমাদের ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে। এখানে কেন আমি উটের কথা লিখেছি বলি। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকার কারণে 2টা প্রবলেম, সরি, একটা সুবিধা আর একটা প্রবলেম। প্রবলেম হচ্ছে এরা আর নিজেরা নিজেদের বিভাজিত করতে পারছে না। তাহলে প্রশ্ন হতে পারে যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস না থাকায় অসুবিধা কি? বিভাজিত করতে পারছে না। আবার প্রশ্ন হতে পারে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস না থাকায় সুবিধা কি? লোক, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, নিউক্লিয়াস আছে, বের করে দিলাম। যদি বের করে দিই তাহলে উপরটা গর্ত হবে, নিচটাও গর্ত হবে, ঠিক না? তাহলে নিউক্লিয়াস না থাকার কারণে এরা দ্বি অবতল হয়। ক্লিয়ার? দ্বি অবতল হওয়ার কারণে এর শরীরের যে আয়তনটা আছে, আয়তনটা বেড়ে যায়। কিভাবে বেড়ে যায় আমি দেখাই। 1, এটা হচ্ছে দ্বি উত্তল, আর এটা হচ্ছে দ্বি অবতল। ঠিক আছে? তো আমরা যদি 2টার গায়ে অক্সিজেন কণা দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 21টা দিতে পারলাম। দ্বি উত্তল যখন ছিল, যখন এর ভেতরে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটা আমরা বের করে নিছি, দ্বি অবতল হয়ে গেছে। এখন দেখো কয়টা হয়, 1, 2,
এখানে 21টা, এখানে 21টা অলরেডি লিখে ফেলছি। দেখো এখনও বিশাল একটা অংশ ফাঁকা আছে। তাহলে দ্বি অবতল হওয়ার জন্য আয়তন বৃদ্ধি পাইল না হ্রাস পেল? আয়তন হ্রাস পেল। আয়তন হ্রাস পাওয়ার সুবিধা কি? গ্যাস পরিবহন বা গ্যাস ব্যাপনে সুবিধা হইল না? তলটা তো বেড়ে গেল। তাহলে দ্বি অবতল হওয়ার সুবিধা হলো এইটা এক। 2 নম্বর হচ্ছে দ্বি অবতল হওয়ার জন্য মাঝখানে জায়গা বেড়ে যায়, এখানে অনেক বেশি এই যে এইটা বেড়ে গেল না তলটা, তাহলে পুরো তলে আমরা হচ্ছে হিমোগ্লোবিন রাখতে পারবো। এখানে 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 আমাদের একটা বেসিক প্রবলেম আছে, হিমোগ্লোবিনটা কোথায় থাকে? এই ফাঁকা জায়গাটায় ভেতরে থাকে না, কোষ ঝিল্লিটাতে থাকে। যেহেতু আয়তন বেড়ে গেল কোষ ঝিল্লির, তাহলে আমরা বেশি বেশি পরিমাণে এখন হিমোগ্লোবিনও রাখতে পারবো, ঠিক না? তাহলে এটা মনে রাখবা, আয়তন বৃদ্ধি পায়, আয়তন বেশি বৃদ্ধি পাইলে আমরা বেশি বেশি হিমোগ্লোবিন রাখতে পারি। বেশি বেশি হিমোগ্লোবিন রাখতে পারলে এই যে গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অক্সিজেন কিংবা কার্বন ডাইঅক্সাইড, এগুলো বেশি বেশি রাখতে পারবো, ঠিক আছে? ফেসবুকে মাঝে মাঝে কিছু ভিডিও ভাইরাল হয়, কিছু স্ট্যাটাস ভাইরাল হয়, কিন্তু কিছু ভাইরাল স্ট্যাটাসের মধ্যেও ইনফরমেশন থাকে। যেমন কিছুদিন আগে একজন ডাক্তার একটা স্ট্যাটাস লেখেন যে সৃষ্টিকর্তা আমাদের লোহিত রক্তকণিকার ভেতর থেকে নিউক্লিয়াসটা বের করে নিছে, নেওয়ার পর আমাদের কী লাভ হয়েছে? যদি নিউক্লিয়াসটা ভেতরে থাকতো তাহলে নিউক্লিয়াসের পাশাপাশি অন্যান্য অঙ্গাণুগুলো থাকতো, সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া। তাহলে এই রক্তকণিকাটা কি করতেছে? আমাদের শরীরে সে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন। যদি ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে প্রবলেমটা কী হতো? সে নিজেই অক্সিজেনটা খাওয়া শুরু করতো। সে যদি নিজে অক্সিজেনটা খাওয়া শুরু করে তাহলে প্রবলেমটা কি? তাহলে এখানে যে অক্সিজেন দরকার এখানে যাইতে পারবে? পারবে না। তাহলে এই কোষগুলো অক্সিজেনের অভাবে ভুগত, 1 নম্বর প্রবলেম। ভেতরে যদি নিউক্লিয়াস থাকতো তাহলে লোহিত রক্তকণিকা 1টা 2টা 4টা 6টা 10টা হয়ে যেত। যখন সংখ্যা বাড়তো তখন প্রবলেম কী হতো? এমনিতেই তো একটার নিউক্লিয়াস দেওয়ার ফলে সে যাইতে পারতেছে না অক্সিজেন নিয়ে, তার আগে নিজেই খাচ্ছে। আরও যখন সংখ্যা বাড়বে তুমি লিটারেলি কুকুরের মতো শ্বাস নিবা, বাট কোনো অক্সিজেনকে তুমি তোমার শরীরের বিভিন্ন কোষে পৌঁছাইতে পারবা না। কারণ কি? লোহিত রক্তকণিকাগুলো সবগুলো অক্সিজেন খাওয়া শুরু করবে। তাহলে ফেসবুকে যদি কোনো স্ট্যাটাস ভাইরাল হয় এর মানে এই না যে সব ভুল, বাট কিছু ভালো জিনিসও আছে, তাই না? এই তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? কমেন্টে জানাও। ভাইয়া একটা বই আছে মানচিত্র আমার বাংলাদেশ, মানচিত্রে আমার বাংলাদেশ, ওটা হবে? জি হবে। আমার বাংলাদেশে যা যা আছে সবই জানতে হবে। সো তুমি যা নিবা তাই কাজে দেবে। ওকে, তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা প্রসিড করি পরের অংশে। এখানে আমি লিখে রাখছি লোহিত রক্তকণিকা ভার্সাস উট। মাঝে মাঝে বলা হয় উটের রক্তে নিউক্লিয়াস আছে, আজমল স্যারের বইতেই ছিল, এবার আবার এডিশন করে দিয়ে দিছে না, উটের রক্তে যে আরবিসি আছে, আরবিসি লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস নাই। তা নিউক্লিয়াস নাই তাহলে আমাদের মতোই হলো, ঠিক কি না? ও স্তন্যপায়ী, আমরাও স্তন্যপায়ী, নিউক্লিয়াস নাই। তোমরা যারা প্রথম চ্যাপ্টারটা ক্লাস করছো আমার, তাদেরকে আমি বলছি যে স্তন্যপায়ী বা ম্যামালিয়া শ্রেণীতে দেখবা যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, নিউক্লিয়াস নাই। তাহলে আমার যদি না থাকে নিশ্চয়ই উটেরও থাকবে না। তাহলে স্পেশালিটিটা কোন জায়গায়? উটের রক্তগুলাকে যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয় বিশেষ কিছু অঙ্গাণু আছে যে অঙ্গাণুগুলোকে দেখলে নিউক্লিয়াসের মতো মনে হয়। তাহলে এই একটা ভুল কনসেপশনের জন্য আমাদের বইতে ভুলটা আসছিল, এক।
আর আমাদের স্যাররা তো সরাসরি অনুবাদ করে, অনুবাদ করতে গিয়ে যা পায় তাই অনুবাদ করে ফেলে, ভুল না সঠিক এটা দেখেই না। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে উটের রক্তের সাথে আমাদের রক্তের অমিল কোন জায়গায়? অমিল হচ্ছে আমাদের দ্বি অবতল, বাট উটের ক্ষেত্রে দ্বি উত্তল। এর কারণ কি? একটা উট, বিশেষ করে সাহারা মরুভূমির কথা ভাবো, আমি কিন্তু একটা আর্টিকেল লিখছিলাম গ্রুপের মধ্যে, সাহারা মরুভূমিতে পানি পাওয়া যায় না। পানি যদি না পায় তাহলে কি হবে? একটা উট যখন রওনা দিবে তখন তাকে আমরা একই সাথে 10 মন কিংবা 12 মন পানি খাওয়াবো, অনেক পানি। তাহলে তার শরীরের মধ্যে পানিগুলো কি করতে হবে? সঞ্চিত রাখতে হবে। আমরা কি করি? পানি খাচ্ছি, খাওয়ার পর পরে কিন্তু আমাদের বাথরুমের চাপ দেয়, প্রস্রাব করতে চলে যাই, খাওয়ার সাথে সাথে ফিল্টার হওয়া শুরু হয়ে যায়। বাট উটের ক্ষেত্রে যদি এটা হইতো তাহলে কি উট যাইতে পারতো মরুভূমি দিয়ে? একদিন নাই যাইতে উট পানির অভাবে মারা যেত। তাহলে উটের ক্ষেত্রে কি হয়? উটের ক্ষেত্রে পানিটা খাওয়ার পর এটা কিডনিতে যায় না, উটের যে লোহিত রক্তকণিকাগুলো আছে, লোহিত রক্তকণিকাগুলোর ভেতরে যায়, এই যে এগুলোর ভেতরে গিয়ে প্রবেশ করে। তাহলে ভেতরে গিয়ে যে প্রবেশ করে, তাহলে দ্বি অবতল যদি থাকে ওটা কিন্তু দ্বি উত্তল হয়ে যায়। তাহলে দেখো আকারটা আমাদের দ্বি অবতল, এদের হচ্ছে দ্বি উত্তল। এইটাই শুধু পার্থক্য উটের সাথে। ভেতরে যদি পানি থাকে তাহলে দীর্ঘদিন পানিটা ধরে রাখতে পারবে, যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবে, একটা সময় ধীরে ধীরে কমে যাবে, তখন আবার উটকে পানি খাওয়াতে হবে। বুঝতে পারছো মহিবুল্লাহ? ওকে, ঠিক আছে। পরিচয় আমরা শেষ করেছি। লোহিত রক্তকণিকার পরিমাণ বিভিন্ন দেহে বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা এইভাবে মনে রাখবা: 90, 80, 70, 60, 50। ঠিক আছে? প্রত্যেক ml রক্তে, মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে, এটাকে আমরা বলি ভ্রূণ, ভ্রূণের ক্ষেত্রে 80 থেকে 90। আশি থেকে 90 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লক্ষ ভ্রূণ দেহে। বাচ্চাটা যখন জন্ম নেয়, শিশু, তখন তার ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ। পার ml নাকি 100 ml, এটা একটু বই থেকে দেখে নিও। আমার যদি ভুল হয় তাহলে তোমরা একটু বই থেকে কারেকশন করে নিও, ঠিক আছে? আর এই যে 50 দেখতে পাচ্ছ, একটু বাড়াও, 54, একটু কমাও, 48। বেশিটা হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ আর পূর্ণবয়স্ক স্ত্রী দেহে। এইটা স্ত্রী দেহে এটা কম হওয়ার কারণ হচ্ছে স্ত্রী দেহের রজচক্র হয়, রজচক্র হওয়ার কারণে দেহ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের রক্ত প্রত্যেক মাসে বের হয়ে যায়, এই জন্য কম। আরেকটা কারণ হচ্ছে আমাদের মায়েরা, ওরা কি আমার কথা বুঝতে পারতেছে? এই তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি কিন্তু যথেষ্ট সময় নিচ্ছি, এর একটা কারণ হচ্ছে এখন হচ্ছে ধারে কাটতেছে, কয়েকদিন পর ভারে কাটবে, মানে হচ্ছে আমি খুব স্পিডি পড়াবো, অনেক টপিক পড়াবো। এমনও হতে পারে যে একদিনে 2.5 ঘন্টাতে আমরা পুরো একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। তো ধীরে 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 ধীরে, এটা আজকে কম পড়াচ্ছি ডাজেন্ট মিন আমি সবসময় কম পড়াবো। রজস্রাব না রজচক্র? হ্যাঁ, শরীর থেকে বের হয়ে যাওয়াকে বলা হয় স্রাব, প্রস্রাব, প্রস্রাব করাকে বলা হয় প্রস্রাব। রজ বা মাসিক যেটা, এটাকে বলা হয় রজস্রাব। ঠিক আছে। আচ্ছা, যাদের খুব সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ না, তারা এক কাজ করো, হেডফোন কানে লাগাই দিয়ে শুয়ে পড়ো, কোনো প্রবলেম নেই। লুক, এই সংখ্যাটা লাগবে। তোমাদের একটা আমি প্রশ্ন করি, কেন বাচ্চাদের ক্ষেত্রে এত বেশি, কেন বাচ্চাটা জন্ম নেওয়ার পর এত কম, আরও বয়স যখন বাড়লে এত কম, আবার মায়েদের ক্ষেত্রে কেন এত কম?
মায়েদের ক্ষেত্রে বললাম রজস্রাব, প্রত্যেক মাসে একটা অ্যামাউন্টের রক্ত বের হয়ে যায়, 1। 2 নম্বর হচ্ছে তোমার মায়ের দিকে খেয়াল করবা, তোমাকে মাছটা খাওয়াবে, মাছের কাঁটাটা খাওয়াবে, সব কিছু খাওয়াবে। মা কি খাবে? বাসি ভাতটা খাবে, মাছের ঝোলটা খাবে, কিন্তু মাছটা খাবে না। কারণ ওটা তোমারে খাওয়াইছে, ওটা তোমার বাবারে খাওয়াইছে, তোমার ভাইরে খাওয়াইছে। তো আলটিমেটলি আয়রনটা কিন্তু কম পাচ্ছে মায়েরা। আর আয়রন বা লোহা হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরির একটা শর্ত। হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে। তো মায়েরা যদি আয়রন না পায়, মায়েরা যদি আয়রন না খায়, মায়েরা যদি খাবার ঠিকঠাক না খায়, তাহলে মায়েদের ক্ষেত্রে কি লোহিত রক্তকণিকা কম হবে না? তো মনে রাখো, আয়রন হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরির একটা শর্ত বা একটা উপাদান। ক্লিয়ার? পুরুষের এই জন্যই বেশি, কারণ পুরুষের কাজই হচ্ছে বড় ভাগটা নেওয়া। আচ্ছা, এই দুইটার পার্থক্য, বাচ্চা যখন ছোট থাকে মায়ের পেটে, বাচ্চা কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে, বাচ্চার কোষ বিভাজন খুব দ্রুত হয়। কোষ বিভাজন দ্রুত মানে বেশি বেশি অক্সিজেন লাগবে, বেশি বেশি অক্সিজেন মানে হচ্ছে বেশি বেশি লোহিত রক্তকণিকা লাগবে। এই জন্যই তো এদের বেশি বেশি লোহিত রক্তকণিকা। বয়স যখন জন্ম নিল তখন বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে কমা শুরু হয়ে যায়। যখন আমাদের বয়স পূর্ণবয়স্ক, তখন দেখো আমাদের বৃদ্ধি কিন্তু রহিত হয়ে গেছে, 54তে গিয়ে থেমে গেল। মনে থাকবে? এই জন্যই দেখো এদের বেশি, এই জন্য বাচ্চারা পিঙ্ক কালারের, লাল কালারের। বাচ্চাদের যখন বয়স হয়ে যায় পিঙ্ক কালারটা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। আর মায়েদের কালার তো ফেড কালার। এইটাকে অনেকে আবার নুরানি চেহারা বলে। হোয়াট ইজ নুরানি চেহারা? দেখবা যে আমাদের মাদ্রাসা এবং এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসাগুলো হচ্ছে অবহেলিত। তো এখানে যে বাচ্চা কাচ্চারা থাকে তারা ঠিকঠাক খাবার পায় না, মাছ মাংস পায় কি না আল্লাহই জানে। তো এইসব বাচ্চা কাচ্চারা সারাদিন রুমের মধ্যে থাকে, কোরআন টোরান পড়ে, এক ঘরের মধ্যে গাদাগাদি, প্রচণ্ড ভ্যাবসা গরম। তো একটা সময় দেখা যায় যে তারা রুমে থাকতে থাকতে ত্বকটা ফেড হয়ে গেছে, খাবার না পাইতে পাইতে, রক্ত ঠিকঠাক না তৈরি হতে হতে কি হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে। আর আমরা তাদেরকে বলি নুরানি চেহারা। আফসোস। তাহলে নুরানি চেহারা বলে আসলে কিছু নাই। এটা একটা হচ্ছে, এর পেছনে একটা অনেক কষ্টের একটা কাহিনী আছে। তো তোমরা যারা যখন বড় হবা এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? আম্মুকে বেশি বেশি মাছ খাওয়ালে কি তার 54 লাখ পার ঘন এমএল হবে? অবশ্যই খাওয়াবা, হ্যাঁ, এবং আমাদের থেকে তাদের বেশি লাগে। 54 লাখ না হোক, কেন 80-90 লাখ নয়? 80-90 লাখ হলেও আবার প্রবলেম আছে, ক্যান্সার হয়ে যাবে। তো মায়েদের যা আছে তাই থাকতে দাও, তবে খাবার চেষ্টা করো যে তাদের ভাগেও একটু দিয়ে দিতে। মাছটা যেন তারা খায়, মাংসটা যেন ঠিকঠাক পায়। আয়রন যদি না দিতে পারো তাহলে বাজার থেকে বাদাম কিনে নিয়ে আসবা, এনে আম্মুকে বলবো বাদাম খাও আম্মু, আয়রন পাবে, তাই না? ওকে। তাহলে এই সংখ্যাটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষার মধ্যে, রিটেনেও আসতে পারে, আবার অ্যাডমিশনে তো আসবেই এই সংখ্যাটা। আমরা শেষের দিকে চলে গেছি, নিচেরগুলা খুব দ্রুত, এগুলা আসলে খুব বেশি বলার নাই। আচ্ছা, কখন বাড়ে লোহিত রক্তকণিকা? কখন বাড়ে? ধরা যাক গর্ভাবস্থা, কিংবা তুমি ব্যায়াম করছো, এই দুই অবস্থায় আরবিসি বা লোহিত রক্তকণিকা বাড়ে। কিভাবে বাড়ে দেখো, মায়ের পেটের মধ্যে বাচ্চা, বাচ্চা দ্রুত বাড়তে হবে। দ্রুত বাড়তে হলে মাকে কিন্তু আমরা খাবার বাড়িয়ে দিই, দিই না? কারণ কি, মায়ের বেশি বেশি রক্ত দরকার, বাচ্চারও রক্ত দরকার বেশি বেশি। এই জন্য গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি বেশি বাড়ে, কারণ বাচ্চার বেশি বেশি অক্সিজেন দরকার। তুমি ব্যায়াম করছো, তাহলে এই কোষগুলো অক্সিজেন খেয়ে ফেলছে। তাহলে এই কোষগুলো যদি অক্সিজেন খেয়ে ফেলে, তোমার মাথা তো বুঝবে না যে তোমার শরীরে অক্সিজেন কমে যাচ্ছে। সে ভাববে নিশ্চয় তোমার শরীরে লোহিত রক্তকণিকা কমে গেছে, এই জন্য অক্সিজেন আনতে পারতেছে না। কোষ অক্সিজেন খাচ্ছে, ঠিকঠাক আর অক্সিজেন পাচ্ছে না, মাথা ভাবতেছে লোহিত কণিকার পরিমাণ কমে গেছে। তো আসলে মাথা ভাবা না, এটা হচ্ছে কিডনি ভাবে। তো মাঝে মাঝে কিন্তু ব্রেন কিন্তু এখানেও না, কিডনির ভেতরেও আছে। তাহলে কিডনি ভাবতেছে কি হয়েছে, লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, কিডনি আর হরমোন ক্ষরণ করতেছে, করে কোথায় পাঠাইছে, ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি মানে কি, এই যে হাড্ডি, হাড্ডি, এখান থেকে লোহিত রক্তকণিকা তৈরি হওয়া উৎপন্ন হয়েছে।
তাহলে ব্যায়াম বেশি বেশি করলে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি হবে। তো আম্মুকে শুধুমাত্র মাছের কাঁটা খেয়ে খেয়ে, বাদাম ভর্তা খেয়ে খেয়ে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ানো যাবে না। কি করতে হবে? আম্মু যেন একটু জগিংয়ের মধ্যে থাকে, সকালবেলা যেন একটু হাঁটাহাঁটি করে, এই সুযোগটা করে দিতে হবে। ঠিক না? মায়েদের তো পুরো জীবন কেটে যায় রান্নাঘরে। ওকে। কখন কোন স্থান থেকে উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা? খুব ইম্পর্টেন্ট। মায়ের পেটে 3 সপ্তাহ, এটাকে বলা হয় গর্ভাবস্থায় প্রাথমিক অবস্থা। মায়ের পেটে 3 সপ্তাহ, তাহলে এটা মায়ের পেটের ভেতরে হচ্ছে থলিটা, থলির ভেতরে এটা হচ্ছে বাচ্চা। এই যে এখানে আরেকটা থলি থাকে, এই থলিটার নাম হচ্ছে কুসুম থলি, ইয়ক স্যাক। স্যাক মানে হচ্ছে থলি, ইয়ক মানে হচ্ছে কুসুম। মনে থাকবে, তোমরা তো কুসুম খাও ডিমের, কেন? শক্তি পাওয়ার জন্য। কুসুমে কি আছে? অনেক বেশি পরিমাণ শক্তি আছে, ঠিক কিনা? তাহলে এই কুসুম থলি শক্তি দেয় কাকে? এই ভ্রূণটাকে। শক্তি দেওয়ার জন্য কিন্তু তাহলে তাকে কি করতে হবে? রক্ত তৈরি করতে হবে। রক্তের মাধ্যমে তো শক্তি পাঠাবে, পুষ্টি পাঠাবে। তাহলে এই কুসুমথলি থেকেই সর্বপ্রথম কি উৎপন্ন হওয়া শুরু হয়? লোহিত রক্তকণিকা। তাহলে 3 সপ্তাহ বয়সে কুসুমথলি থেকে রক্তকণিকা উৎপন্ন হওয়া শুরু হয়। এটা মাথায় রাখতে হবে, প্রশ্ন আসতে পারে। ভ্রূণে বা 3 সপ্তাহ বয়সে কোথা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? কুসুম থলি থেকে। এটা থলির মতো, এখানে কুসুম আছে, শক্তি আছে। মাধ্যমিক পর্যায়ে মানে হচ্ছে 6 মাস পর্যন্ত। এটা হচ্ছে বাচ্চা, এইটা হচ্ছে কলিজা। যকৃৎ থেকে উৎপন্ন হওয়া শুরু হয়। খুব ইম্পর্টেন্ট। দেখো, কুসুমথলি, এরপর যকৃৎ। এখন বাচ্চাটা জন্ম নিছে, বাচ্চাটা জন্ম নিছে। জন্মের পর খুব ভালো করে খেয়াল করো, এই যকৃৎ আর রক্তকণিকা উৎপন্ন করবে না। কারণ অলরেডি যকৃৎ অনেকগুলো কন্ট্রাক্ট পাইছে, অনেকগুলো বিক্রিয়ার কাজ তাকে করতে হয়। ও বলতেছে আমি আর রক্তকণিকা উৎপন্ন করতে পারবো না, তবে তুমি যেখানে রক্তকণিকা উৎপন্ন করো না কেন, এগুলা আমার শরীরে নিয়ে এসো, যখন মরে যাবে আমি এদেরকে দাফন করব। কিংবা মরে যাওয়ার পর কি হয়? কানের দুল খুলে নেয়, মালা খুলে নেয়, আংটি খুলে নেয়, কারণ এগুলো পরে ব্যবহার করা যায়। তাহলে যকৃৎ বলতেছে ঠিক আছে, মরার পর নিয়ে এসো, আমি তার শরীর থেকে আংটি খুলে নেব, কানের দুল খুলে নেব, যেন পরে ব্যবহার করতে পারি। তাহলে যকৃৎ তখন কি করে? জন্মের পর লোহিত রক্তকণিকার কবরস্থান হিসেবে কাজ করে, নট লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। কে উৎপন্ন করে? এইভাবে মনে রাখবে, 1, 2, 3। লুক, এটা হচ্ছে মাথা। এইটা জন্মের পরে, যে আমরা যারা এখন আছি তারা মাথা থেকে উৎপন্ন হয়। মাথা মানে কি? এই হাড্ডিগুলো থেকে উৎপন্ন হয়। তাহলে এগুলোকে বলে চাপা হাড্ডি, চাপা অস্থি। এই যে নিচে এটা দেখতে পাচ্ছ, এটা কোনটা? এটা কোমর। তাহলে কোমরের চারপাশে এটাকে কি বলা হয়? শ্রোণী চক্র। শ্রোণী চক্র থেকে অস্থি, রক্তকণিকা উৎপন্ন হয়। আর এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড থেকে উৎপন্ন হয় রক্তকণিকা। তাহলে সারা জীবন কোত্থেকে কোত্থেকে উৎপন্ন হয়? মাথার খুলির অস্থি থেকে, শ্রোণী চক্র থেকে, আর থেকে মেরুদণ্ড থেকে। মেরুদণ্ড থেকে কি উৎপন্ন হয়? এই যে বুকের বাতিগুলা, নাম কি? পাঁজর বা পরশুকা। তাহলে পরশুকা বা পাঁজর থেকে উৎপন্ন হয়। এগুলো সামনে এসে এই যে এখানে একটা অস্থি আছে, নাম কি? স্টারনাম। তাহলে স্টারনাম থেকে উৎপন্ন হয়। খুব ভালো করে খেয়াল করো, মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত এখান থেকে উৎপন্ন হচ্ছে। আর এই যে লম্বা অস্থিটা দেখতে পাচ্ছ এখানে, হিউমেরাস। পায়ে যে ফিমার দেখতে পাচ্ছ, এখান থেকে উৎপন্ন হয়। লম্বা অস্থি এবং চাপা অস্থি থেকে। তাহলে জন্মের পর কোত্থেকে উৎপন্ন হয়? বাড়িওয়ালা ফোন দিয়েছে? আচ্ছা, আমরা একটু পরে ফোন রিসিভ করব, কারণ আমরা এখন ক্লাস নিচ্ছি। এই তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি কি আরো স্পিডি করব, না আজকে এইভাবেই পড়িয়ে যাব? কমেন্টে জানাও।
ব্যায়ামের সময় কি ইনস্ট্যান্ট বেড়ে যায় লোহিত রক্তকণিকা? জি, ব্যায়ামের সময় ইনস্ট্যান্ট বেড়ে যায়। আপনি যদি প্লেনে ওঠেন, প্লেনে উঠেও ইনস্ট্যান্ট বেড়ে যায়, কারণ তোমার শরীর তোমাকে চেষ্টা করবে, তোমার শরীর চেষ্টা করবে তোমার শরীরকে তখনই বাঁচাইতে। হঠাৎ করে পানির মধ্যে ডুব দিয়ে দিচ্ছ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আমাদের শরীর লোহিত রক্তকণিকা তৈরি করা শুরু করে দেয়, তাই না? কারণ এখানে তো রেডি আছে, কারখানা তো সবসময় রেডি। ব্লাড ক্যান্সার কিভাবে হয়? এই পাগলা, ব্লাড ক্যান্সার আমরা পরে পড়াবো, পরের দিনে। স্যার আপনি কি বায়োলজি সব চ্যাপ্টার পড়াবেন? জি, সবগুলো চ্যাপ্টার পড়াবো, তোমাদের পরীক্ষার আগে সব শেষ করে ফেলবো। আমাদের বায়োলজি স্যার বলতেন আল্লাহ মেয়েদের শরীরে সব কিছু কম কম দিয়েছেন, লোহিত কণিকাও কম। কম কম আসলে না, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। বেশি দিয়ে যে আমাদের খুব একেবারে মাকামে পৌঁছে দিয়েছে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিয়েছে, তা কিন্তু না, বরং ঝামেলা হয়ে গেছে বেশি বেশি পেয়ে। কি ঝামেলা হয়েছে? এই যে আমরা অস্থির ছেলেরা, কারণ আমাদের টেস্টোস্টেরন আছে, টেস্টোস্টেরন আমাদের অস্থির করে। বাট মেয়েরা দেখবা সব কিছু সুন্দর গুছিয়ে টুছিয়ে। আমাদের টাকার অভাব হয়, 1 কোটি টাকা দিলেও আমরা দেখবো 4 দিন পর টাকা নেই। মেয়েদের 400 টাকা দিবা, দেখবো 6 মাস চলে গেছে। তুমি দেখবা তোমার 3 দিন আগের ঘটনা মনে নাই, কিন্তু একটা মেয়ের 3 বছর আগের ঘটনা মনে আছে। তুমি কেমনি একটু বাঁকা চোখে তাকিয়ে তাকে একটু অপমান করছো, ওটাও মনে আছে। কারণ ওদের এই পাশ আর এই পাশ এত সুন্দর কানেকশন থাকে ব্রেনের। তাহলে কম মানেই কম না, কম মানে মাঝে মাঝে কিছু জিনিস বেশি। কম বলেই তারা মা হয়, তাই না? লোহিত কণিকা অত্যাধিক বেড়ে গেলে কোনো সমস্যা হয় যখন ব্যায়াম করি? জি, সমস্যা হয়, আরেকদিন পড়ানো হবে। আপেক্ষিক গুরুত্বটা একটু বোঝাই দেন ভাইয়া। আপেক্ষিক গুরুত্ব বোঝানো আমার দায়িত্ব না, আমি ইসলামের ইতিহাসের টিচার, তোমরা ফিজিক্সের টিচারের কাছে জিজ্ঞেস করবা। ক্লাস কতক্ষণ হবে? কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবে। আমি আজকে অনুচক্রিকাটাও শেষ করার প্ল্যান করছিলাম, কিন্তু কোনো কারণে হইল না। আচ্ছা, জন্মের পর লম্বা অস্থি থেকে আসে, এই যে এগুলো হচ্ছে লম্বা অস্থি, হিউমেরাস, ফিমার। চাপা অস্থি যেগুলো চেপে রাখে, আমাদের মাঝখানে ব্রেন আছে, দেখো অস্থিগুলো ব্রেনটাকে চেপে রাখছে। ভেতরে ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, দেখো চারপাশের অস্থিগুলো চেপে রাখছে। তাহলে এই অস্থিগুলা থেকে এবং লম্বা অস্থি থেকে কি উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা, সারা জীবন শেষ। লোহিত রক্তকণিকার উৎপত্তি, লুক এটা খুব ভালো করে খেয়াল করবো, আমি সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি। এক, এটা হচ্ছে টমের খাবার, একটা হাড্ডি। এই হাড্ডির ভেতরে কিছু কোষ আছে, এদেরকে বলা হয় স্টেম কোষ। স্টেম মানে হচ্ছে কাণ্ড, বুঝতেই পারছো, কাণ্ড মানে হচ্ছে প্রধান, একটা জিনিসকে ধরে রাখা, একটা জিনিস ওইটার উপরে দাঁড়িয়ে আছে। তাহলে এই কোষগুলো হচ্ছে প্রধান কোষ। এই কোষগুলো চাইলেই বিভাজিত হতে পারে, বিভাজিত হয়ে প্রয়োজন মতো কোষ তৈরি করতে পারে, ঠিক না? লোহিত কণিকার দরকার। তাহলে স্টেম কোষগুলা বা স্টেম সেলগুলা বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করলো এবং ওগুলাকে লোহিত রক্তকণিকা হিসেবে বানিয়ে দিল। তো এগুলা যেহেতু কোষ, তাহলে এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, ঠিক কিনা? বাট কিছুক্ষণ পর হবে কি, এই নিউক্লিয়াসটা এই কোষের চাপে বের হয়ে যাবে। নিউক্লিয়াসটা যদি বের হয়ে যায়, তাহলে এই কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেডিকুলাম যা কিছু আছে সবগুলোই বের হয়ে যাবে। এই যে বের হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে না ভেতরে যাচ্ছে? বাইরে, কোষের ভেতরের বাইরে চলে যাচ্ছে। বাইরে মানে হচ্ছে একজো, কোষ মানে হচ্ছে সাইট, আর ওই যে বলছিলাম ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, ওসিস। দেখো একজোসাইটোসিস, তাহলে একজোসাইটোসিস মানে কি? কোষের, সাইট মানে কোষ, কোষের
একজো মানে বাইরে যাওয়ার প্রক্রিয়া, ঠিক আছে। তার নিউক্লিয়াস কোন প্রক্রিয়ায় বের হয়ে যায়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে এখন আর এর নিউক্লিয়াস আছে? নাই। তাহলে নিউক্লিয়াস যদি না থাকে কি হয়ে যাবে? চাপা ভেঙে যাবে, দ্বি অবতল আকার ধারণ করলো। দ্বি অবতল আকার ধারণ করার সুবিধা কি? আয়তন বেড়ে গেল। আয়তন বেড়ে গেলে আমরা এই যে এগুলাতে অনেক বেশি পরিমাণ হিমোগ্লোবিন রাখতে পারবো। বেশি বেশি হিমোগ্লোবিন মানে বেশি বেশি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ঠিক আছে। একটুকু মনে রাখলেই হবে। এবার চলে আসি, লোহিত রক্তকণিকা নমনীয় এবং স্থিতিস্থাপক। সুবিধা কি? নমনীয় এবং স্থিতিস্থাপক। নমনীয় মানে কি? নরম। স্থিতিস্থাপক মানে কি? চুপসে যায় আবার আগের মতো ফিরে আসতে পারে। তাহলে আমাদের শরীরের তো রক্ত নালীগুলো আসলে এত মোটা মোটা না, অনেক সরু সরু। তাহলে এই লোহিত রক্তকণিকাটা এগুলোর ভেতর দিয়ে সরু যেতে পারে, অনেক জায়গার ভেতর দিয়ে যাওয়ার সময় সংকুচিত হয়ে আবার আগের মতো অবস্থায় ফিরে যেতে পারে। তাহলে নমনীয় এবং স্থিতিস্থাপক হওয়ার সুবিধা হচ্ছে এরা সরু রক্তনালীর ভেতর দিয়ে অনায়াসে যেতে পারে। শেষ। লোহিত রক্তকণিকা দ্বি অবতল হওয়ার সুবিধা কি? বলছি আমি, আয়তন বেড়ে যায়। তাহলে কোষীয় ব্যাপনের জন্য সুবিধা হয়। কোষ ঝিল্লির সুবিধা কি? এর যে কোষ ঝিল্লিটা দেখতে পাচ্ছ, এইটার সুবিধা কি? এই কোষ ঝিল্লিটার সুবিধা হচ্ছে এর ভেতরে যে আয়ন আছে, বাইকার্বনেট আয়ন, ক্লোরাইড আয়ন, এরা খুব সহজে যাতায়াত করতে পারে। তাহলে কোষ ঝিল্লির সুবিধা কি? এটা আসতে পারে। লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লির সুবিধা কি? বাইকার্বনেট আয়ন এবং ক্লোরাইড আয়ন খুব অনায়াসে যাতায়াত করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটাও শেষ করে ফেললাম। লোহিত রক্তকণিকার উৎপত্তি আমরা পড়ে ফেললাম। হিমোগ্লোবিন, মৃত্যু, পরিণতি, বৃক্ক কিভাবে বুঝতে পারে, আমি 3 মিনিটের মধ্যে চেষ্টা করো শেষ করতে। এইটা হচ্ছে বৃক্ক, ঠিক আছে। তো আমাদের রক্তনালী আছে, রক্তনালীগুলো বৃক্কের ভেতরে যায়। কেন যায়? রক্তগুলোকে ফিল্টার করার জন্য। তো রক্তনালীতে রক্ত আছে, রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, এই বৃক্ক বুঝতে পারছে। বৃক্কের কিছু স্পেশাল কোষ আছে, এগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার সেল। এগুলো আমরা রেচনতন্ত্রে গিয়ে পড়ব। বৃক্ক যখন বুঝে ফেলবে যে আমার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে, তখন সে কী করবে? তার নিজ শরীর থেকে হরমোন উৎপন্ন করবে। এই হরমোনটা আবার রক্তে পাঠায় দিবে। আমরা তো জানি রক্তের মাধ্যমে হরমোন পরিবাহিত হয়। তাহলে এটা পরিবাহিত হতে হতে এই হাড্ডিগুলোতে যাবে, কিংবা এই লম্বা হাড্ডিতে যাবে, এখানে যেতে পারে, সামনের স্টারনামে আসতে পারে, পেছনের মেরুদণ্ডে যেতে পারে, কোমরে যেতে পারে, শ্রোণীচক্রে গিয়ে কি করবে? স্টেম কোষ আছে, এই হরমোনটা চলে গেল। এই হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, পয়েসিস মানে, পয়ে মানে হচ্ছে তৈরি করা, ইন মানে হচ্ছে প্রোটিন বা হরমোন, এরিথ্রোপয়েটিন। তাহলে যে হরমোন লোহিত রক্তকণিকা তৈরি করে তাকে এরিথ্রোপয়েটিন বলা হয়। কোত্থেকে উৎপন্ন হয়? বৃক্ক বা কিডনি থেকে উৎপন্ন হয়। কোথায় যায় এরা? অস্থিমজ্জায় যায়। অস্থিমজ্জার স্টেম কোষে যায়, গিয়ে বলে আপনি কোষ বিভাজন করেন, লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে দেন। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? তাহলে আমি একটা প্রশ্ন করি এখন। এক, ভ্রূণদেহে আরবিসি পরিমাণ কত? 2, আরবিসি বা লোহিত রক্তকণিকার ভেতর থেকে নিউক্লিয়াস কিভাবে বের হয়ে যায়, কোন প্রক্রিয়ায়, কিভাবে বের হয়? 3, দ্বি অবতল হওয়ার সুবিধা কি? ভ্রূণদেহে আরবিসির পরিমাণ কত? আরবিসির ভেতর থেকে নিউক্লিয়াস কিভাবে বের হয়ে যায়, প্রক্রিয়াটার নাম লিখবা। আর দ্বি অবতল হওয়ার সুবিধা কি? কমেন্টে জানাও।
কি আছে তাই দাও। এটা কি কোল্ড টি? একশো 80 জন আছে। হ্যাঁ, সবাই ঠিক লিখছো, তবে ছোট্ট একটা ভুল আছে, সেটা হলো দ্বি অবতল হওয়ার সুবিধা হচ্ছে শ্বসন তল বেড়ে যায়, তলটা বেড়ে যায়। ব্যাপন তল বেড়ে যায়। ব্যাপন তল বেড়ে যাওয়ার সুবিধা কি? বেশি পরিমাণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এরা পরিবহন বা বিনিময় করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবা। প্রথমেই বলতে হবে যে দ্বি অবতল হওয়ার সুবিধা, ব্যাপন তল বেড়ে যায়। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা লাস্ট টপিকটা পড়িয়ে, হিমোগ্লোবিন সম্পর্কে বিস্তারিত পড়িয়ে আজকে আমরা শেষ করব। খুব সহজ, অল্প একটু বাকি আছে, তোমরা এটা দেখো। তোমাদের জিকের কোন টপিক সিলেক্ট করে দিয়েছি মনে আছে? কি? নদ নদী। খাল বিল হ্রদ কিংবা ঝর্ণা এগুলো না, শুধু নদ নদী। যে কোনো বই থেকে পড়লেই হবে। লুক, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। এইটা লোহিত রক্তকণিকার ভেতরে কি আছে? হিমোগ্লোবিন আছে, এই যে এখানে কোষ ঝিল্লিতে। তাহলে লোহিত রক্তকণিকা ঠিক 120 দিন পর মারা যাবে। তাহলে তার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। কয় মাস? 4 মাস। তাহলে 4 মাস পর পর মারা যায়। তাহলে আমরা রক্ত কতদিন পর পর দিতে পারবো? 4 মাস পর পর দিতে পারবো। 120 দিন পর মারা গেল। কোথায় মারা গেল? যকৃতে। শুধু যকৃত না, আরও দুইটা জিনিস মনে রাখবা। যকৃতে মারা যায়, এই হাড্ডি থেকে উৎপন্ন হচ্ছে, সে হাড্ডির ভেতরে গিয়েও মারা যায়। আর একটা মারা যায় কোথায়? প্লিহাতে গিয়ে। প্লিহা, এটা আমরা পরে পাবো। তাহলে সে মারা গেল। আমি জাস্ট এমনিতে সিকোয়েন্সটা লিখতেছি, এখানে আমরা ইনফরমেশনগুলো সব পেয়ে যাব। মারা যাওয়ার পর লোহিত রক্তকণিকার ভেতরে যে হিমোগ্লোবিন আছে, মুক্ত হলো। কারণ কোষ ঝিল্লিতে হিমোগ্লোবিন ছিল, মুক্ত হলো। হিমোগ্লোবিনটা এখন কী হবে? ভেঙে যাবে। কোথায় ভেঙে যাবে? যকৃতে ভেঙে যাবে। আমরা আপাতত শুধু যকৃতের কথা ভাববো। কি হবে? হিম হবে। আর এটা কি হবে? গ্লোবিন। ভালো করে খেয়াল করো, গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে গ্লোবিনটা এখন ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। কেন প্রোটিনটাকে আমরা ভাঙবো, অ্যামাইনো অ্যাসিড বানাবো? কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো তো পরবর্তীতে আবার বিভিন্নভাবে গুছিয়ে গুছিয়ে আমরা অন্য প্রোটিন তৈরি করতে পারবো। দেখা গেল লোহিত রক্তকণিকা ভেঙে আমরা এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেলাম। কোনো এক কারণে আমি এখানে চুলকাইছি, এখান থেকে কয়েকটা কোষ মারা গেল। তাহলে এখন কি করব? এই অ্যামাইনো অ্যাসিডগুলো দ্বারা এখানকার কোষটা সাজিয়ে গুছিয়ে প্রোটিনটা তৈরি করব, এই কোষ প্রোটিনটা তৈরি করব, ঠিক না? তাহলে দেখো, লোহিত রক্তকণিকার অ্যামাইনো অ্যাসিডটা এখানে কাজে লাগলো। আর যদি বেশি হয়ে যায় তাহলে ওটা আমরা শরীর থেকে বের করে দিই ডিএমিনেশন প্রক্রিয়ায়, ইউরিয়া তৈরির মাধ্যমে। ঠিক আছে, তাহলে অ্যামিনো অ্যাসিডটা শরীরে থাকলো, ধরা যাক এতটুকুই। বাকি রইল হিম। আমরা তো জানি হিমের রং হচ্ছে লাল। লাল মানে কি? আয়রন। নীল মানে কি? কপার। তাহলে লাল মানে হচ্ছে আয়রন। তাহলে এর মধ্যে কি আছে? আয়রন আছে। আয়রন আছে, আর হচ্ছে বিলিভার্ডিন আছে। খুব ভালো করে খেয়াল করো, হিম হচ্ছে লৌহ ঘটিত পরফাইরিন। পরফাইরিন হচ্ছে এরকম একটা চক্রাকারের মতো একটা অণু।
এর ভেতরে লৌহ আছে, আয়রন আছে। আয়রন থাকার কারণে হিমটার রং লাল হয়। আয়রনটা যদি আমরা না দিতাম লাল হতো না। আয়রনের বদল যদি আমরা এখানে ম্যাগনেসিয়াম দিতাম তাহলে কোন রং হতো? ক্লোরোফিল হয়ে যেত, সবুজ। কপার যদি দিতাম কি হয়ে যাইতো? নীল হয়ে যাইতো। তাহলে ওটাকে আমরা হিমোগ্লোবিন বলতাম না, হিমোসায়ানিল বলতাম। সব ভুলে যাও। তাহলে আয়রনটা আমরা বের করে নিলাম, তাহলে এটা লাল থাকবে? লাল থাকবে না। কি হবে? এটা আরেকটা অংশ আছে, তার নাম বিলিভার্ডিন, এর রং হচ্ছে সবুজ। পুরো ব্যাপারটা কোথায় ঘটতেছে? যকৃতে, কলিজার মধ্যে ঘটতেছে। তাহলে বিলিভার্ডিনটা কিছুদিন পর হয়ে যাবে বিলিরুবিন। সরি, কিছুদিন পর না, মানে পরবর্তী বিক্রিয়ার পর এই বিলিরুবিনটা হচ্ছে হলুদ। এখানে আমি বলে রাখি, তোমরা যারা শার্লক হোমস হতে চাও, যারা ডিটেকটিভ নভেল লিখতে চাও, কিংবা যারা ভাবো যে ডাক্তাররা কিভাবে একটা ডেড বডি শনাক্ত করে, কবে মারছে, কি করছে, এটা হচ্ছে ট্রিক। অনেকগুলো কৌশল আছে, অনেক কৌশল আছে। তার মধ্যে একটা হচ্ছে ডেড বডির আমরা একটা রক্ত স্যাম্পল নেই। স্যাম্পল নেওয়ার পর দেখি যে এখন এটা বিলি ভার্ডিন অবস্থায় আছে না বিলি রুবিন অবস্থায় চলে গেছে, ওই লোহিত রক্তকণিকাগুলো যেগুলো মারা গেছে। যদি দেখি বিলি ভার্ডিন আছে, তাহলে কি ধারণা করতে পারি? বিলিরুবিন এখনও হয় নাই, তার মানে এখনও খুব বেশিক্ষণ হয় নাই মৃত্যুর। টাইমটা কতটুকু, এটা যখন ফরেন্সিক মেডিসিন পড়বা মেডিকেলে তখনই কিন্তু বুঝতে পারবা। তাহলে আসলে কখন মারা গেছে, কিভাবে মারা গেছে, সব খুঁজে বের করা যায়, নিখুঁতভাবে বের করা যায়। তোমরা যারা শার্লক হোমস পড়ে মুগ্ধ হও, মনে রাখবা শার্লক হোমসের যে রাইটার আর্থার কোনান ডয়েল, উনি একজন সার্জন ছিলেন, ডাক্তার ছিলেন। উনি এই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করেছিলেন তার শার্লক হোমসে, এই জন্য এত জনপ্রিয়। তো যারা লেখক হতে চাও, শার্লক হোমস হতে চাও, বা ডাক্তার হতে চাও না, তাদের জন্য একটাই দুঃসংবাদ যে অনেক ইনফরমেশন তুমি দিতে পারবে না। তো কেউ যদি শুধুমাত্র লেখক হতে চাও, তো মেডিকেল সেক্টরে তাকে ওয়েলকাম। মহিবুল্লাহ হতে চাও লেখক? না, মহিবুল্লাহ শুধু পড়তে চায়। এই দেখো, এটা হচ্ছে হলুদ। আমরা তো জানি এটা যদি যকৃত হয়, যকৃতের নিচেই কি থাকে? এইরকম একটা থলি থাকে, এটা নাম হচ্ছে পিত্তথলি। যকৃত থেকে দুটো নালী বের হয়, এরকম নালী দুটো একসাথে হয়, হয়ে এই পিত্তথলির সাথে যুক্ত হয়, হয়ে এখানে এসে জমা রাখে। কি জমা রাখে? এই বিলিরুবিনটাকে পিত্ত রস হিসাবে জমা রাখে। এটা হলুদ না, এখানে জমা থাকে। তাহলে পরবর্তীতে এটা কী হয়? এটা এখান থেকে গিয়ে ডিওডে নামে যায়। এটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পর হচ্ছে ডিওডেনাম। তাহলে এই যে নালীপথটা এসে ডিওডেনামে এসে উন্মুক্ত হয়, এখানে এখানে আসে। তাহলে এই পথে যাচ্ছে সে, যে তাহলে কার সাথে বের হবে? মলের সাথে বের হবে, পায়খানার সাথে বের হবে। এই জন্য পায়খানার রং কি? হলুদ। কারণ কি? এই যে বিলিরুবিনটা যকৃত থেকে উৎপন্ন হয়ে এই পাশে এসে ডিওডেনামে আসলো, এসে পায়খানার সাথে বের হলো, এই জন্য পায়খানার রং হচ্ছে হলুদ। কারণ কি? বিলিরুবিন আছে। এইটা শুধু স্টুল বা পায়খানার সাথে বের হচ্ছে না, এটা প্রস্রাবের সাথেও বের হয়। এই জন্য প্রস্রাবের রং কি? সকালবেলার দিকে প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। কারণ কি? লোহিত রক্তকণিকাগুলো ভেঙে গেছে, বিলিরুবিন বের হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আরে এতক্ষণ তো আসলে শোনা যায় না, মানে বিরক্ত হয়ে যায় মানুষ। আমার খুব ইচ্ছা ছিল আজকে যে অনুচক্রিকার গল্পটা দিয়ে আমরা শেষ করব, কিন্তু ভাইয়া মুহিবুল্লাহটাকে, মুহিবুল্লাহ বলে কিছু নাই, এটা হচ্ছে একটা কাল্পনিক ক্রিয়েচার। কাল্পনিক ক্রিয়েচার ক্যামেরার পেছনে আছে। আমি যখন হচ্ছে আমার মনে আছে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে গেছি, তো আমাদের ম্যাচের মধ্যে কিছু বড় ভাই আছে, বারবার তাদের কাছে যদি আমরা যাই, ভাই মিলের টাকা কাকে দেবো? বলে বাহারকে দাও। ভাই আজকে বাজার কার? বাহারের। ভাই এই প্রবলেমটা কে সলভ করে? বাহার। বাহারকে, বাহার বলে আসলে দুনিয়াতে কেউ না। বাহার ছিল একটা ইমেজিনারি ক্যারেক্টার। তো মহিবুল্লাহ হচ্ছে ইমেজিনারি ক্যারেক্টার। মহিবুল্লাহ বলে পৃথিবীতে কিছু নাই। ভাইয়া বিলিরুবিন আর বিলিভার্ডিন না তৈরি হয়? কিছু বুঝলাম না প্রশ্নের। হিমোগ্লোবিনে আয়রনের ভূমিকা লাল হয় না, আমরা এখন আয়রনে যাই নাই। লুক,
আয়রন। কোথায় ঘটনাটা ঘটতেছে? যকৃতে। তাহলে আয়রন এখন কি হবে? এই যকৃতে সঞ্চিত থাকবে আয়রন। কি হিসাবে সঞ্চিত থাকবে? ফেরিটিন। ভালো করে খেয়াল করো, আমি আগে আয়রন লিখছি, এবার লিখলাম ফেরিটিন। ফেরিটিন হিসাবে সঞ্চিত থাকছে। এই আয়রন ছাড়া কখনো হিম তৈরি করা সম্ভব নয়, লাল বানানো সম্ভব নয়, হিমটাই তৈরি সম্ভব নয়। তাহলে হিম যদি না তৈরি করতে পারো, অক্সিজেন তো বহন করতে পারবে না, কারণ আয়রনটাই তো আসলে অক্সিজেনটাকে ধারণ করে। আয়রনটাই অক্সিজেনটাকে ধারণ করে। তাহলে আয়রনের কাজ শুধু লাল করা না, আয়রনের কাজ আছে অক্সিজেন বহন করা। লোক ফেরিটিন হিসাবে জমা থাকছে। খুব বেশি যদি ফেরিটিন এখানে থাকে তাহলে সমস্যা আছে, যকৃৎ নষ্ট হয়ে যেতে পারে। বাট আমাদের শরীরে তো প্রত্যেক দিন লোহিত রক্তকণিকা তৈরি করতে হবে, তাহলে ফেরিটিনটা কী হবে? ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে যাবে কী করার জন্য? লোহিত রক্তকণিকা তৈরির জন্য। তাহলে ফেরিটিনের নাম হয়ে যাবে ট্রান্সফেরিন। ট্রান্সফেরিন। তার ট্রান্সফেরিন কী করবে এখন? আবার লোহিত রক্তকণিকা তৈরির জন্য যাবে। কিংবা আমাদের শরীরে যদি কোথাও আয়রনের দরকার হয়, এটা আয়রন সেখানে যাবে। বোঝা গেছে? এই যে আমরা সারাদিন ধরে এরকম করতেছি, তেল মারতেছি গায়ের মধ্যে, লোশন মারতেছি, তো কোষগুলো যেগুলো পড়ে আছে এগুলোর মাধ্যমে কিন্তু আয়রন লস হচ্ছে। তাহলে আলটিমেটলি তো আয়রন লাগবে। লোহিত রক্তকণিকার আয়রন আসলো, এসে ওগুলোতে চলে যাচ্ছে, খাচ্ছি, খাবারের মাধ্যমে আসতেছে, আবার এগুলা যদি লোহিত রক্তকণিকা তৈরিতে লাগে আবার চলে যাবে। এই আর কি। আমি কি বোঝাতে পেরেছি? আয়রন কোথায় গেল, বিলিরুবিন কোথায় গেছে? বুঝাইতে পারছি? কতদিন পর গেছে? 120 দিন পর। পুরো ঘটনা কোথায় কোথায় ঘটছে? যকৃতে। হিমোগ্লোবিনের মৃত্যু পরিণতি শেষ। ছোট 2-3টা লাইন বলে আমি আজকের লাইভ থেকে চলে যাব। এটা হচ্ছে, ধরা যাক, এটা হচ্ছে আরবিসি, 3 ভাগ করো, তাহলে 1 ভাগ মানে 33% হচ্ছে হিমোগ্লোবিন। একটা আরবিসির 33 ভাগেই হচ্ছে হিমোগ্লোবিন। এই 33 ভাগে কয়টা হিমোগ্লোবিন আছে? 280 মিলিয়ন হিমোগ্লোবিন আছে। 280 মিলিয়ন হিমোগ্লোবিন আছে। একটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেন নিয়ে যাইতে পারে। তাহলে 280 মিলিয়ন হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন নিয়ে যেতে পারে? 1 বিলিয়নের বেশি, গুণ 4 অক্সিজেন অণু। খুব ভালো করে মনে রাখবা, আমি কিন্তু এই সংখ্যাটা বললাম, আমি কিন্তু বলি নাই প্রত্যেকে 100 ml কতটুকু হিমোগ্লোবিন থাকে। তাহলে 2টা সংখ্যা বাকি রইলো, 2টা সংখ্যা বইয়ে আছে, বই থেকে দেখে নিবা। একটা লোহিত রক্তকণিকা 120 দিন পর মারা যায়, কিন্তু এই মৃত্যুর আগে সে 11,000 কিলোমিটার অতিক্রম করে পথ। এই রক্তনালীগুলোতে ঘুরতে ঘুরতে দেখা যায় 11,000 কিলোমিটার পথ অতিক্রম করছে। প্রত্যেক মিনিটে হৃৎপিণ্ডের মধ্যে একটা রক্তকণিকা আছে, পাম্প করলো বাইর হয়ে গেল, সারা শরীর ঘুরে আবার হৃৎপিণ্ডে চলে আসবে 1 মিনিটের মধ্যে। মজা না? এই হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কাজ কি আমি বলে রাখি, বোর্ডে দেখাই খুব দ্রুত। এইটাই শেষ টপিক, 2 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এক কাজ, বুঝতেই পারছো, অক্সিজেন নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, তাই না? 2, শুধু অক্সিজেন নিয়ে যায়? নিয়ে যায়, বর্জ্য নিয়ে আসে। এই বর্জ্য বলতে সাধারণত কার্বন ডাইঅক্সাইডকেও বোঝানো হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো তো? সহজ। 3, বুঝতেই পারছো লোহিত রক্তকণিকাগুলো পানিতে থাকে, মানে প্লাজমাতে থাকে। লোহিত রক্তকণিকা থাকার কারণে রক্তগুলো কি হয়? একটু স্টিকি, একটু আঠালো হয়। তাহলে রক্ত আঠালো, আঠালো বা ভারী, কারণ কি? লোহিত রক্তকণিকা। 4, লোহিত রক্তকণিকা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। শুধু অভিস্রবণ শব্দটা দেখো, লোহিত রক্তকণিকার ভেতরে কিছু আয়ন যায়, প্রয়োজনে সেগুলো আবার বের করে দিয়ে দেয়। তাহলে আয়নের যাতায়াত মানে তো পানির যাতায়াত, ঠিক কি না? তাহলে অভিস্রবণিক চাপটাও সে নিয়ন্ত্রণ করছে। 5, লোহিত রক্তকণিকার ভেতরে
বাইকার্বনেট থাকে, এটা হচ্ছে ক্ষার। তাহলে যদি কখনো দেখা হয় এই জায়গার মধ্যে ক্ষারের পরিমাণ বেড়ে গেছে, তাহলে বাইকার্বনেটগুলো ভেতরে আসে। ক্লোরাইড বেড়ে গেছে, ভেতরে আসে। বোঝা গেল? আবার যদি কখনো বাইকার্বনেটটা বাইরে লাগে, বাইরে চলে যাচ্ছে, তাহলে ক্ষারটা তখন বাইরে যায়। ক্ষার বেশি হলে বাইরে আসে, আবার বাইরে যদি কম হয়ে যায় আবার বাইরে চলে যায় ভেতর থেকে। তো এই যে ক্ষার যাতায়াত করছে, দ্যাট মিনস হচ্ছে শুধু এইটা না, প্রোটনও যাতায়াত করে। আমরা তো জানি প্রোটন মানে হচ্ছে অ্যাসিড। তাহলে এই যে বাইরেতে পানি আছে, পানির সাথে যাতায়াত করছে, মানে পরিবহন বিনিময় হচ্ছে, তার মানে হচ্ছে কখনো অ্যাসিড বাইরে বাড়ে, এটাকে নিউট্রাল করার জন্য প্রোটনটা এখান থেকে এখানে যাচ্ছে। কখনো ক্ষার বাড়ে, ক্ষারটাকে একটু কমানোর জন্য বাইকার্বনেটটা বাইরে থেকে ভেতরে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে বাইরের অ্যাসিড কিংবা ক্ষারের যে ভারসাম্যটা আছে, লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা বলতে পারি না অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে সে। অম্ল ক্ষারের ভারসাম্যকে বলা হয় বাফার সিস্টেম। বাফার সিস্টেম নিয়ন্ত্রণ করে। আর একটা কথা, লাস্ট কথা, সেটা হলো এই যে লোহিত রক্তকণিকার ঝিল্লি দেখছো, এই ঝিল্লিতে থাকে ব্লাড গ্রুপিংয়ের অ্যান্টিজেন। অ্যান্টিবডির কথা বাদ দাও, অ্যান্টিজেন মনে রাখবা। জেন হচ্ছে একটা মেয়ে মানুষের নাম। সে কোথায় আছে? ব্যালকনিতে আছে। ব্যালকনি মানে কি? এই যে কোষ ঝিল্লিটা। তাহলে প্রশ্ন হতে পারে যে লোহিত রক্তকণিকার কোন অংশে অ্যান্টিজেন থাকে? ব্লাড গ্রুপিংয়ের অ্যান্টিজেন কোষ ঝিল্লিতে। ঠিক আছে, আমি দিতে পারি লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে ব্লাড গ্রুপিংয়ের অ্যান্টিবডিগুলো থাকে। সঠিক না ভুল? ভুল, অ্যান্টিবডি নয়, অ্যান্টিজেন। তো সবাইকে ধন্যবাদ। আমরা মোটামুটি পুরোটা শেষ করে আসছি। আমি 3টা কোশ্চেন দেবো, 3টা কোশ্চেন দিয়ে আমাদের আজকে লাইভ শেষ। ক্লাস শেষের প্রশ্ন 1, কত পার্সেন্ট হিমোগ্লোবিন থাকে একটা লোহিত রক্তকণিকাতে? কত পার্সেন্ট? 2, ওই কত পার্সেন্ট যে হিমোগ্লোবিনগুলো থাকে, অর্থাৎ একটা লোহিত রক্তকণিকার ভেতরে কয়টা হিমোগ্লোবিন থাকে? একটা লোহিত কণিকার ভেতরে কয়টা হিমোগ্লোবিন থাকে? পার আরবিসি আমি এখানে লিখে দিয়েছি। প্রতিটি হিমোগ্লোবিন কতটি অক্সিজেন অণু বহন করে? এই 3টা প্রশ্নের উত্তর দাও, এরপর আমরা লাইভ থেকে বিদায় নিব। কয়টা বাজে? 2 ঘন্টা। আচ্ছা, 4 মাস পর অন্যের শরীরে যাবার পর লোহিত কণিকা কি মারা যাবে না? জি, অন্যের শরীরেও মারা যাবে, এবং আরও তাড়াতাড়ি মারা যাবে, কারণ অন্যের শরীর মানেই হচ্ছে নতুন পরিবেশ। বাট মারা যাওয়ার পর অন্যের শরীর তো লোহিত রক্তকণিকা তৈরি করবে। অন্যের শরীরে আমরা কেন দিয়েছি? কারণ হঠাৎ করে কমে গেছে, এই জন্য দিয়েছি। ওই সময়টা আমরা ম্যানেজ করছি ওই শরীরটাকে। ভাইয়া সাইড বলার কারণটা বইলেন কিন্তু। যারা সাইট এবং ব্লাস্ট নিয়ে একটু কনফিউশনে আছো বলি, বি ফর ব্লাস্ট। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত লোহিত রক্তকণিকা। মনে আছে যে আমাদের এই যে এখানে স্টেম কোষ আছে, স্টেম কোষগুলো প্রথম যে লোহিত রক্তকণিকা তৈরি করে তার ভেতরে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকা যাবে না, তাহলে নিউক্লিয়াস থাকে, ওটা বের করে দিতে হবে। তাহলে ওই সময়টাকে আমরা বলবো অপরিণত, যে এখনও লোহিত রক্তকণিকা তৈরি হয়নি। তো ওর নাম হয় এরিথ্রোব্লাস্ট।
তো এইটা যখন পরিণত হয়, নিউক্লিয়াসটা বের হয়ে যায়, তখন তাকে আমরা বলবো সাইট। কারণ ব্লাস্ট যখন আসে তখন আমরা সাইটটাকে যুক্ত করি, যে পরিণত হয়ে গেল, বাধ্য হয়ে আমরা সাইট যুক্ত করছি। বুঝতে পারছো? তো সাইট মানে কোষ, বাট নিউক্লিয়াসবিহীন কোষ। নিউক্লিয়াসবিহীন কোষ, নিউক্লিয়াসবিহীন হওয়ার কারণ কি? বিভাজন করতে পারে না। তো এগুলো আসলে মিস নোমার, ভুল করে নামকরণ, বাট করতে হয়েছে যেহেতু অনেক দিন থেকে আছে, বহন করছি। না না, জিকে কিংবা ইংলিশ পড়াবো, অবশ্যই পড়াবো, তবে এই ক্লাসগুলোর পরিমাণ কম হবে। আর তোমরা যেহেতু পড়লেই বুঝতে পারবা, তো টেনশনের কিছু নাই। মাঝে মাঝে আমি এই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। এরিথ্রোমাইসিন কি? এরিথ্রোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। ভাইয়া জিকে নিয়ে একটা পিডিএফ দিয়েন। আচ্ছা, আমি আজকে যে নদী নালার কথা বলেছি, এই নদ নদীর হচ্ছে অংশটুকুর ছবি উঠায় গ্রুপের মধ্যে পোস্ট দিব, তোমরা ডাউনলোড দিয়ে পড়ে নিও। বায়োলজি বই কি এখনই কিনে ফেলবো? আজমল স্যারের বইটা কিনবা। হাসান স্যারের বইটাতে কোনো পরিবর্তন আসছে? আসেনি। হাসান স্যারের বইটা এখন লাগবে না। আজমল স্যারের বইটা আপাতত নাও, হাসান স্যারের বইটা যা আছে ওইটাই পড়তে থাকো। আরেকটা কথা, এই যে আমি পড়াচ্ছি, এইটা এখন তোমরা আলিম স্যারের বইতে পড়িও না, মাথা খারাপ হয়ে যাবে। পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, দেন তোমরা আলিম স্যারের বই খুলবা। তাহলে একদিনে তোমরা বুঝতে পারবা কোন ইনফরমেশনগুলো নাই, তাই না? তাহলে শেষে গিয়ে এটা। আর এখান থেকে 100% প্রশ্ন কমন পড়বে। তাহলে আলিম স্যারের বইতে না পড়লেও চলবে, কোনটুকু পড়তে হবে আমি বলে দেবো। ক্ষারের ব্যাপারটা আরেকবার বলেন। বাইকার্বনেট আয়ন প্রবেশ বাহির। শ্বসনতন্ত্র যখন পড়াবো তখন আমি এটা বিস্তারিত বলবো। ইংলিশ এক্সাম টপিক, আগামীকালকে ইংলিশ এক্সাম নাই। বায়োলজি মানে পরের দিন ক্লাসে বায়োলজি থাকবে, সাথে জেনারেল নলেজ থাকবে। তারপরের দিনে বায়োলজি থাকবে, সাথে ইংলিশ থাকবে। হেমাটোজেনেসিস বলা হয় না কেন? এখন ঘটনা হচ্ছে, হেমাটোজেনেসিস বলা হয় না কেন মানে বলা হয় না এমন তো না। তুমিও তো জানো না যে বলা হয়েছে কি হয় নাই। বাট এরিথ্রোপয়েসিস আমরা পড়ে আসছি, স্টিল পড়ছি বইতে, যেহেতু অলরেডি প্রতিষ্ঠিত একটা শব্দ আছে, তাহলে আর নতুন শব্দের দরকার নাই। আলিম স্যারের বই কি নিউ এডিশন কিনবো? এখন অপেক্ষা করো, এখন আলিম স্যারের বইয়ের নিউ এডিশন আসেনি, পরে কিনবো, অবশ্যই কিনবা। আলিম স্যারের বইয়ের পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব। ভাইয়া শুধু আপনার ক্লাস লেকচারগুলো পড়লে হবে না, সাথে আজমল স্যারের বই? না, আজমল স্যারের বইয়ের সাথে রাজীব ভাইয়ের ক্লাসগুলো পড়তে হবে। এই যে তোমরা ক্লাস করলে, এখন বইটা খোলো, দেখবা কত সহজ, কত সহজ। বাট প্রশ্ন তো হবে বই থেকে, আমার কথা থেকে তো কোনো প্রশ্ন হবে না। পরীক্ষা কিভাবে দিব? পরীক্ষা কিভাবে দিবা গ্রুপের মধ্যে বলা আছে, গ্রুপের মধ্যে লিঙ্ক পোস্ট করা হবে, আমি জানাই দেবো। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তো কোশ্চেনের আনসার তোমরা দিয়েছো। কত পার্সেন্ট? 33%। কতটি হিমোগ্লোবিন থাকে? 280 মিলিয়ন। প্রতিটি হিমোগ্লোবিন কতটি অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু বহন করে? 4টি। তো এই হচ্ছে আজকের লেকচার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রুটিন অনুযায়ী ক্লাস হবে। পরের দিন আমরা আরও হিউজ লেকচার নেব, আরও স্পিডি থাকবে, আরও বেশি আলোচনা হবে। পরীক্ষা কীভাবে হবে, কোথায় হবে, আমি গ্রুপের মধ্যে বলে দেবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। টাটা।